রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের ৮০তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। প্রিয় শ্রোতা, ডর একটি হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। আপনাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ভৌতিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক কিন্তু আপনাদেরকে ভয় ধরিয়ে দেয় এরকম অসংখ্য ঘটনা যা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে চলেছে, এবং যারা সেই অভিজ্ঞতাগুলো আমাদের এখানে শেয়ার করতে আসেন সেরকম ৪-৫ জন বন্ধুকে নিয়ে বিশেষ একটি হন্টেড প্লেস বেছে নেই। সেখানে বসে সেরকম একটি আবহাওয়ায় আমরা ধারণ করি ডর। ডরের ৮০তম পর্ব আমরা ধারণ করেছি ঢাকার উত্তরার একটি বিলাসবহুল বাড়ির একটি বিশেষ রুমে। আজকে ডরে আমাদের সাথী হয়েছে রায়হান, ইব্রাহিম, হোসেন, আমিনুল, এই ৪ জন। ডর শুরু করার আগে আমরা এই জায়গাটিতে যাওয়ার বিশেষ কিছু সাউন্ড বাইট শুনব সুমন এবং রেহানের কাছে। তারপর আমরা ধীরে ধীরে প্রবেশ করব ডরের মূল পর্বে। ডর মানে ভয়। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে আমরা পৌঁছে গেলাম উত্তরার সেই বাড়িতে যেখানে আমাদের আজকের ডর স্পট। দোস্ত, মানে এই যে সেক্টরে আছে এখন, বিশ্বাস কর এই সেক্টরে আমি ১ মাস আগেও এসে গেছি এবং আমি এদিক দিয়ে গিয়েছি, কিন্তু এই সেক্টরের এই বাড়িতে এই ঘটনা হইতে পারে চিন্তাও করতে পারি। চিন্তা করিস না দোস্ত, আমিও না, আমার না মানে বারবার মনে হচ্ছে কি যে আমরা মনে হয় এখান থেকে কোথাও যাব, এখান থেকে কোথাও যাব, এটাই যে স্পট আজকে মনেই হচ্ছে না দোস্ত। রাইট, যাই হোক, এখন আসলে মূল ব্যাপার হচ্ছে কি ঘটেছে, কোথায় ঘটেছে তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে কি ঘটেছে। এরকম একটা বাড়িতে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে এই বাড়ির সন্তানরাই আমাদেরকে লুকিয়ে জানাবে একটা লেভেলের পরে। এটা তো ডর টিম কখনো চিন্তাও করেনি। রাইট, এবং আমি বলতে পারি যে যে এটা একটা সাহসী পদক্ষেপ, অনেক বেশি সাহসী পদক্ষেপ, এবং আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে তাদের যতটুকু সাহস ওরা দেখেছে সেই সাহসটুকুর সম্মান করা, যাতে আমরা তাদের আইডেন্টিটিটা খুব ভালোভাবে হাইড করে রাখতে পারি। এক্স্যাক্টলি, এবং আপনাদের জন্য এটা বলে রাখি আমি, স্পেশালি ফর দ্য লিসনার্স, যেটা হচ্ছে যে এই ধরনের যখন কোনো ঘটনা আসে, কেউ যখন নাম প্রকাশ করতে না চায়, কেউ যখন তার পরিচিতি প্রকাশ করতে না চায়, তখন আমরা কিন্তু একটু কনফিউশনে পড়ে যাই এভাবে যে তার নাম প্রকাশ করতে চাচ্ছে না তার ঘটনাটা কতটুকু সত্য, এটা নিয়েও আমরা মাঝে মাঝে একটু দ্বিধায় পড়ে যাই। স্পটের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অনেক বেশি রিসার্চ করি। যেমন এই বাড়িটাকে নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ রিসার্চ করিয়েছি ডট টিমকে দিয়ে। আমরা এখানে আজকে যেখানে আছি সেইখানে এই জায়গাটা আসলে কেমন, আসলে কতটুকু সত্যি, এটাও আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ রিসার্চ করার পরেই এসেছে। রাইট, আর আমি ড্যাম শিওর যে যারা এখান দিয়ে যাবেন গুণাক্ষরেও টের পাবেন না যে এই বাসাটাতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, কি ধরনের ঘটনা ঘটেছিল এটা কিন্তু ধীরে ধীরে আপনাদের সামনে আসবে, এবং আমি যেটা বলেছি একটু আগেও যে আমাদের উচিত যে তাদেরকে রেসপেক্ট করা, তাদের আইডেন্টিটি হাইড করাটা অবশ্যই আমাদের কর্তব্য। সো আমরা এই বাড়ির কোনো সদস্যকে মাইকের সামনে আনছি না, ইম্পসিবল, তারা আসতেও চাচ্ছে না, এবং সেটার কারণ আছে, যথেষ্ট সেন্সিটিভ একটা কারণ, সেটা না হয় আমরা শেষেই বলি। রাইট, সো আপাতত আমরা যেটা করব, প্রথমেই আমরা চলে যাব আমাদের যারা আজকে আমাদের সাথে রয়েছে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে। একটা ওয়ার্নিং দিয়ে নিদোস। কিসের? দ্য ওয়ার্নিং ইজ, আমি আজকে কোন রহস্যময় মৃত্যুর ঘটনা নিয়ে আসিনি, বাট আমি যে ঘটনা নিয়ে এসেছি, যারা অতিরিক্ত ভীতু রাত ১:৩০ পরে ডরা শুনবেন না। সো বুঝতেই পারছেন কি করবেন, আগে এই সিদ্ধান্ত নিয়ে নিন, পরবর্তীতে ডর টিমের উপর কিন্তু দায় চাপানো যাবে না। তো যাই হোক, আমরা ঘটনায় চলে যাব। আমাদের যারা অতিথিরা রয়েছে এক এক করে তাদের এক্সপিরিয়েন্স গুলো শুনবো। তার আগে একটু আমরা বলে দিই যে ডর টিমের সাথে আপনি যদি আমাদের এরকম জার্নিগুলোতে আসতে চান, ইন্টারেস্টিং কোনো জায়গায় চলে যেতে চান, সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আর রেহান, অর্থাৎ সুমন আর রেহান, আপনাদের ফোন কলগুলো শুনে আমরা সেখান থেকে বাছাই করব যে কারা আমাদের পরবর্তী জার্নিতে আসতে পারছেন কি পারছেন না। আমরা অনেক কল পাই,
খুব সুন্দর সুন্দর কল থাকে, কিন্তু তাদেরকে আলটিমেটলি ফোন নাম্বার বন্ধ থাকলে তাহলে তো রিচ করা কিছু সম্ভব করার না। নেই। ইভেন প্রতিবারই কারো না কারো ফোন বন্ধ থাকছে, না হলে কেউ ফোন ধরছেন না। আপনারা যদি স্টোরি বা এক্সপেরিয়েন্স শেয়ার করার ব্যাপারে সিরিয়াস না হন, প্লিজ অন্যদেরকে আপনারা ডিস্টার্ব করবেন না। রাইট, কারণ হচ্ছে কি, এরকম হলে একজন সত্যিকার অর্থেই যারা ডরে আসতে চায় তাদের কিছু ভালো ঘটনা সবার সাথে শেয়ার করতে চায়, ওটা কিন্তু মিস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে শুধু ডর টিম যে মিস করছে তা না, যারা ডরের লিসনার্স রয়েছে তারাও মিস করছে। তারাই সবচেয়ে এটাই বেশি হচ্ছে miss আমাদের করছে, দোস্ত। সবচেয়ে বড় কনসার্নের জায়গা, আপনারা যেন মিস না হন। কোনোভাবেই না। সো যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি, তাই না? শুরুতে চলো এবার অন্যদের কথা বলতে দিই। ঘটনার দিকে যাই। প্রথমেই যাকে আমরা সবার কাছে পরিচয় করিয়ে দিব, অর্থাৎ তার পরিচয় তার নিজের কাছ থেকেই জানি। কি বলিস? তাহলে ভাইয়া আপনার নামটা বলুন প্রথমে আমাদেরকে। আমার নাম মোহাম্মদ রায়হান সরকার, গাজীপুর চৌরাস্তা থেকে আসছি। আচ্ছা, মোহাম্মদ পেশায় রায়হান driver। সরকার। জি। আচ্ছা, আপনি গাড়ি চালিয়ে থাকেন, জি। রাইট? ওকে, আমরা গাড়ি নিয়ে অনেক ঘটনা শুনেছি, অনেক, অনেক, ইনফ্যাক্ট কিন্তু আপনি নিশ্চয়ই অ্যাম্বুলেন্স চালান না, না না, আমি Okay. মাছের গাড়ি চালাই। মাছের গাড়ি চালান। মাছের গাড়ি নিয়েও আমাদের আমরা ঘটনা একটা শুনেছিলাম। ঘটনা শুনেছি, তবে সেটার কম, মানে একটা বা দুটা ঘটনা আজ পর্যন্ত আমরা ডরে পেয়েছি Right. মাছের গাড়ি চালানোর ঘটনা নিয়ে। সো আমরা ঘটনার দিকে যাই, রাহান। আচ্ছা, প্রথমে শুনি ঘটনাটা কোথায় ঘটেছিল। ঘটনাটা হলো গিয়া ভালুকা থেকে, বালুকা স্ট্যান্ড থেকে ধানে যেতে হয়, সেটা হলো গফরগাঁওয়ের আগে। আচ্ছা। গফরগাঁওয়ের আগে স্কুলের বাজার করে নাম, মানে খুব গ্রাম অঞ্চল সাইড। কতদিন আগের ঘটনা বলছেন? ঘটনা 2015 ডিসেম্বরের প্রথম দিক দিয়ে, মানে শীতের শুরু থেকে। আচ্ছা, Okay. তাহলে আমরা দেরি না করি, সরাসরি ঘটনায় চলে যাই। বলতে হ্যাঁ, শুরু করুন এবার। আমরা গাড়ি নিয়ে বের হয়েছি, গাড়ি টান দেওয়ার পরে মানে যেটা- আমি একটু ক্লিয়ার করে নিই, মানে আপনারা মাছের গাড়ি আপনি চালান, মানে জি। ময়মনসিংহের কোন একটা জায়গা থেকে ঢাকা পর্যন্ত মাছ বহন করে নিয়ে আসেন না, আমরা যেতেছি মাছ আনার জন্য। আনার জন্য, সেটাই জি। আমি বলছি। আমরা যে- ঢাকা থেকে ময়মনসিংহ গেছি, সেখান থেকে মাছ আনার জন্য। আচ্ছা, মানে মাছ যেখান থেকে দেয় সেখানে পুকুরে বড় জাল ফেলায় 10 টন 12 টন মাছ একসাথে 10-12 গাড়ি এরকম ভরে আপনারা আছে। সেগুলো নিয়ে ঢাকার কোন এক আড়তে হ্যাঁ, চলে আসেন। আড়তে দিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, আমাদের মূল ঘটনায় যাই আমরা। এই হ্যাঁ। যাওয়া আসার পথেই কিছু একটা ঘটেছিল কি? হ্যাঁ, মাছ ভরার মানে আমরা সবার লাস্টে করছি। আচ্ছা। মাছ ভরার সময় লাস্টে তখন 12টার উপরে বেজে গেছে মাছ ভরতে করতে। তখন শেষমেশ আমরা মাছ পেলাম 29 ডাম, এক ডাম কম। পরে গাড়িটা আমরা আগে টান দিছি, টান দিয়া এক কয়জন গাছে- ছিলেন গাড়িতে? গাড়িতে আমরা 2 জন, ওকে, আমি আর আমার হেল্পার। হুম, গাড়ি টান দিয়া যখন এক গাছের নিচে দাঁড়াইছি, তখন ওরে বললাম যে হ্যান্ডলাইটটা নিয়ে গাড়ির উপরে যাও, ডাম একটা বানাইতে হইব, মানে ওই 29 ডাম থেকে এক ডামে মাছ কমপ্লিট করতে হবে। আচ্ছা, পরে ওরে বলছি তুমি লাইটটা নিয়ে আসো। ওই লাইটটা নিয়ে আসার সময় মানে লাইটটা পানির মধ্যে ফালাই দিছি। পরে উঠে আনার পর বাড়ি খেয়ে বাস্ট হয়ে গেছে। পরে আমার মোবাইলের টর্চ ধরছি, তখন মাছ মানে 2টা করে এক এক ডামে দিতেছি, ওই যে ডামটা খালি সেই ডামে দিতেছি। দেওয়ার পর মানে সব ডামের মাছ শেষ, আর একটা ডাম বাকি আছে। মানে ওই ডামটাই আপনার সাথে আবার বট গাছ। আমাদের তো মাছের গাড়ি, আমাদের ডর ভয় নাই। আচ্ছা, মানে মাছ 2টা যখন 2 হাতে নিছি, মানে পাঙ্গাস মাছের লেজা ধরে যখন উঠাইছি পানি থেকে, তখনই আমার মনে হইলো কি সজোরে আমার বুকের মধ্যে কে জানি ধাক্কা মারছে। মানে এইভাবে তুলতেছি, মানে ডাইন সাইড দিয়ে তুলতেছি। মানে ধাক্কা মারার সাথে সাথে আমার মনে হইলো আমি পিছে ব্যাক, মানে পিছে উপর হয়ে গিয়া পড়া একদম আমার হেল্পারের উপরে পড়ছি। আচ্ছা, ও গাড়ি থেকে নিচে পড়ে গেছে। আমার 2 ঠ্যাং গেছে 2 ডামের মধ্যে, আরো চুলে গেছে, গালের এখানে চুলে গেছে, বেশ কয়েক জায়গায় মানে চুলে গেছে। ওইটা কি ওই জায়গাতেই যেখান থেকে মাছগুলা লোড করেছেন ওই জায়গাতেই না, নাকি? ওইখান থেকে 1 কিলোমিটার সামনে চলে আসছে? হ্যাঁ, কারণ ওনাদের সামনে যদি এটা করি, যদি মাছ কম পড়ে তাহলে তো বলবে যে ওরা এই কাজটা করছে। মানে আমাদের মহাজন আবার বলে দিছে যে একদম তোমরা কমপ্লিট করে নিয়ে আসো, আচ্ছা, মানে 30 ডাম ফুল নিয়ে আরতে নিয়ে যেতাম। ওকে। ব্যাপারটা হচ্ছে এরকম, 29টা হয়েছিল, আপনারা করেছেন একটা এক্সট্রা ড্রাম ছিল, হ্যাঁ, যেইগুলাতে একটু বেশি মাছ ছিল ওখান থেকে কিছু কিছু মাছ নিয়ে এই ড্রামটাকে ফিল আপ করছেন, টোটাল 30 পূরণ করার। হ্যাঁ হ্যাঁ, 30 মন পুরার করার জন্য। এবং এটা হচ্ছে আপনি যেখান থেকে লোড করেছিলেন ওটার 1 কিলোমিটার পরে বট গাছের নিচে হ্যাঁ, থামিয়ে করছেন। মানে বট গাছটা আমি খেয়াল করিনি। আচ্ছা। রাত্রে গাছের নিচে আন্ধার আছে, আমাকে এখানে সাইড করলে ভালো হইব। নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে চাপ খাইছি বহুত। পরে 10-15 মিনিট জিরানোর পর আমি বললাম যেতে পারবি না? আমি তাহলে ওটা গ্লাস উঠে লক করে গাড়ি। পরে গাড়ি স্টার্ট দিয়া যখন 10 হাত সামনে গেছি, তখনই একটা মহিলা আমার সিগন্যাল দিস। মানে আমাদের মাছের গাড়ি যে কোনো লোকে সিগন্যাল দিলে আমাদের দাঁড়াতেই হয় যখন আমরা গ্রাম সাইডেতে মাছ ভরে নিয়ে আসি। কেন? কারণ
কোনো বিপদে পড়লে রাত্রে বেলা ওখান থেকে গাড়ি চলে না, আর যদি ওরা না নিয়ে আসি পরে কিন্তু নেক্সট আবার ওইখানে মাছ ধরতে গেলে সমস্যা করে ওরা, মানে আচ্ছা, মানে পরবর্তীতে গেলে মানে আপনারা কেন তখন সাহায্য করেন নাই? হ্যাঁ তখন মানে বকাবাজি মারধরও করে আর কি। আচ্ছা। তার জন্য আমি গাড়িটা বেরিয়ে করছি। পরে অপোজিট সাইডে আরেকটা গাড়ি আসতেছে, ছোট একটা হলুদ পিক আপ। ওই আমার যখন হেডটা বাড়িয়ে দিছে তখন আমি লাইট বন্ধ করে লাইছি, মানে আমার লাইটে ওই দেখতে পারতেছে না কিছু। তখন আমি লাইটটা বন্ধ করে স্টার্টটা বন্ধ করে আমি কই দেখো মহিলা কি চাই নেমে দেখো। ও যখন মানে লকটা খুলে গাড়ি থেকে নামছে করে হ্যাঁ ভাই কোথায়, সামনে তো কেউই নেই। আমি কই এবার মজা লস নাকি, মাত্র মহিলা সিগন্যাল দিল, আমাকে দেখ নিচে বইছে নাকি কিছু করালে, ওকে নাই ভাই আশেপাশে কোনো লোক নেই। ওই গাড়িটা, যে গাড়িটা আপনাকে সিগন্যাল দিয়েছিল ওটা কি চলে গেছে? তো হ্যাঁ হ্যাঁ চলে গেছে। চলে যাওয়ার পরই তো আমি স্টার্ট বন্ধ করে ওরা বলছি যে তা দেখো মহিলা কি চায়। আচ্ছা, ওই মহিলা যে সিগন্যাল দিচ্ছে আপনার সাথে যে ছিল সে দেখেনি? হ্যাঁ উনিও দেখছে, আমরা দুজনই দেখছি। সে তো মনে করেন ওর মহিলাটা পরনে কি ছিল? সাদা কাপড় পরা ছিল, হাতে একটা লাঠি, মানে বুড়ি মহিলা? হ্যাঁ বৃদ্ধ মহিলা একদম গোজা, আচ্ছা। মানে লাঠি নিয়ে ভর্তি মানে সিগন্যাল দিতেছে। তখনই বুঝছো হয়তো বা কোনো সমস্যা হয়েছে। আর দেখা যেতেছে অনেক গরিব মানুষ থাকে মানে সিগন্যাল দেয়। আমাদের পাঙ্গাসের সাথে আবার তেলাপিয়া, মিরকা, বিভিন্ন রকমের রুই মাছ থাকে। এগুলো মাছ আছে, ওগুলার আমরা এক্সট্রা বিক্রি করে লাই। আচ্ছা, তারপরে কি হলো? কাউকে খুঁজে না পেয়ে ওই কই রায়ন ভাই কোথায় গেল, আমি কই হয়তো বা গেছে গা বোধহয়, ওর গাড়ি এত দরকার নেই। পরে গাড়ি যখন টান দিছি আধা কিলোর মতো গেছি, পরে আমার সামনের চাক্কা পাংচার হয়ে গেছে। আচ্ছা, আমি কই সামনের চাক্কাটা গেল গা, তাহলে আর কি করবি, জকটক নামা, পিসপিয়ার চাক্কাটা ল, পিছেতে পার। মানে গাড়ির চাকাটা পাল্টাবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। পরে ওরে চাবি দিছি, মানে তালাটা খুলে চাকাটা পারার জন্য। তখন কিন্তু রাত কয়টার মতো? 2টার উপরে বেজে গেছে। আচ্ছা। পরে ও করলো কি, উপরে গেছে, আমি জগ বাজাইতেছি, ঠাস করে শব্দ পাইছি একটা, গাই কিসরে কিসরে, পরে দিয়ে নিচে পড়ে গেছে। ওই আপনার হেল্পার? হ্যাঁ। আমি কই কিরে তুই নিচে বললি কেমন? কয় ভাই আমার মনে হয় আমার চাক্কা শুধু দাঙ্গায় আমার কেউ দিলাম, এটা ভালাই দিছি। আমাকে একটা চাক্কার ওজন না হলেও 1 মণ ওজন হইব, তোর পক্ষে তো আঙ্গানো সম্ভব না, মানে আমার বিশ্বাস হইতেছে না। সে কি চাকা সহই পড়েছিল? হ্যাঁ চাকা সহকারে পড়ে গেছে, চাকাটা গড়ায় ক্ষেতের মধ্যে চলে গেছে, আর ও নিচে পড়ে আছে, হাতের ছুলে মিলে গেছে, মানে চাকার কেঁচা খেয়া মাংস মানে হয়ে গেছে হাতের। পরে আমি আচ্ছা ঠিক আছে তোর দরম লাগতো না, তুই জগটা বাজা চারি দে, পরে গামছা দিয়ে বেঁধে বেঁধেছে, জগ উড়াই যাচ্ছে, আমি চাকা চুকা খুলতেছি। এই টাইমে মনে হয় যে শৌ শৌ করে বাতাস আসতেছে, শীতের মধ্যে বাতাস, বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই। পরে ভাই বিশ্বাস করবেন না, আমি যখন পশ্চিম দিকে চাইছি, যে যেদিক দিয়ে বাতাসটা আসতেছে, ওই দিকে চাওয়ার পর মনে হলো যে হুড়মুড় করে একটা লোক আসতেছে, না হইলো ওর লম্বাটা হইব 12 থেকে 14 ফিট লম্বা। আচ্ছা, এইটা দেখা যখন ওই দেখি মানে কাছাকাছি প্রায়, এটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। মানে ওর চেহারা ভাই এতটুকু একটা ভয়ঙ্কর, মানে কি বলবো, এটা দেখার সাথে সাথে আমি আমার সেন্স নেই। পরে যখন আমার সেন্স ফিরছে তখন আমি দেখি যে ভাল্লুক আমাদের মেন স্ট্যান্ডে। পরে হেল্পারের কইতেছেন কিরে আমি আনাইলাম কেমনে, কয় ভাই বিশ্বাস করতেন না ভাই, যেই জিনিস আইছে ভাই আজকে নিজের হাতে ভাই চাইছি। আমি কিভাবে, কয় ভাই ওর চেহারা এত একটা মানে বিশ্রী চেহারা, মানে সোজা কথা ওর মুখের দিকে তাকাই দিল। তখন তুই বেঁচালি কেমনে, কয় ভাই আমি মনে করেন হ্যাঁ দৌড় দিছি, দৌড় দিয়ে যে হ্যাঁ মাছ বলছেন, ছোট পিকআপের ড্রাইভার আছে, ওদের সবাইকে ডেকে নিয়ে আসছি। মানে 1.5 কিলোমিটার সে দৌড়ে? হ্যাঁ হ্যাঁ 1.5 কিলোমিটার, মানে পিছনে দৌড়ে গেছে। খুব বুদ্ধিমানের কাজ করেছে। দৌড়ে গিয়ে মানে ওইখান থেকে ওই যে যারা বাংলা মাছ নিয়েছে ড্রাইভার, ওদের ডেকে নিয়ে আসে, তাড়াতাড়ি আমার তাদের সমস্যা হয়েছে। পরে আইসা ওরা আমার গাড়ি সহকারে আমার বাল্যকা নিয়ে আসছে। এটাই হলো আমার কথা, আমার জীবনের সাথে বেড়ে যাওয়া। আপনি তো ওই রাস্তায় নিয়মিতই যাতায়াত করতেন, মানে এর আগে কি আর এই ধরনের কোনো ঘটনা? এর আগে ওই রাস্তায় এরকম আমি ঘটনা পাই নাই। তো আপনাদের তো সবসময় রাতেই মোটামুটি? হ্যাঁ হ্যাঁ রাত্রে, সন্ধ্যার পরেই আমরা লোড পয়েন্টে যাই মাছ ধরার জন্য। বাট এই একদিনই আপনি এরকম একটা জিনিস দেখেছেন? একদিন এরকম আরেকটা ঘটনা হয়েছে 2013-এ, সেটা আমার উস্তাদের সাথে হয়েছে। আচ্ছা। মাওনা চৌরাস্তা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর হুতাপাড়া পার হয়ে গেছে জাম, এখন আমাদের পাঙ্গাসের গাড়ি ফজর রাজানের আগে নিয়ে যেতে হইব। পরে আমরা কি করলাম, একটা অপোজিট সেট রাস্তা বাসলাম। আমি চিন্তা করছি এই রাস্তাটা তো চিনি না। পরে এক হোটেল মালিক বলতেছে, ওস্তাদ আমি তো চিনি, আমি ঢাকা যাবো, তাহলে আমার লয়ে যাবেন। আপনার চিনি না, গাড়ির মধ্যে টাকা পয়সা আছে আপনার কেমনে নেই। পরে হোটেলটা আমার হুতাপাড়া, ওনার একটা হোটেল আছে। আচ্ছা, তখন বুঝলাম যে সমস্যা নেই, আর রাস্তাটাও চিনা হবে, ওনার একটা উপকার হইব। আমি বুঝতে তাহলে লন জায়গা। পরে উনি রাস্তা যখন চিনায় নিয়ে যেতেছে, হঠাৎ করে মানে একটা সামনে আইল্যান্ড পড়ছে। আইল্যান্ডটা যখন আস্তে করে পার হয়েছে, ওস্তাদ গাড়ি কিন্তু আনতে জুড়ে টান দিয়েন। কেন? টান দিয়েন, নাহলে সমস্যা আছে। কি সমস্যা? তুমি বাবু পোলাপান মানুষ, এত কম লাগবো না, তুমি টান দেও গাড়ি। বুঝতে তাহলে তাই না যান, সামনে একটা গুরুস্থান আছে, গুরুস্থান দেখে মানে এই কথা বললো আর। এখন গুরুস্থানের মাঝামাঝি যাওয়াতেই গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে মানে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর কি হলো, পরে গাড়িতে নামতেছে। ওস্তাদ গাড়িতে নেবেন না, সমস্যা আছে। আমি কই আপনাকে আঙ্গ ডর দেখেন নাকি? কয় না বাইস্তা সমস্যা আছে, নাই মনে গাড়ি থেকে। আমি কই নামতাম না, মানে কেমন কথা কন? পরে আমার উস্তাদ যখন ডাইন সাইড দিয়ে নামছে, ডাইন সাইডে মানে তাকাই দেখা যায় কবরে অলৌকিক ভাবে মানে আলো জ্বলতেছে। আলো জ্বলতেছে কবরের ভিতরে? হ্যাঁ কবরের ভিতরে, মানে পাকা করা।
আচ্ছা, পাকার ভিতর থেকে আলো আসতেছে মানে এটা আমার উস্তাদে দেখে সেখানে অজ্ঞান হয়ে গেছে। এটা কি আপনিও দেখেছেন? হ্যাঁ, মানে কবরে যে আলো জ্বলতেছে সেইটা আমাদের বালুকা শহরের অনেকেই জানে। আচ্ছা আচ্ছা, মানে যারা প্রায় এই রাস্তা দুইখান দিয়ে যাওয়া আসা করে তারাই নাকি দেখতে পারে। আচ্ছা। তারপর উনি কি করলেন? পরে আমি দৌড় দিছি, ব্যাগে দৌড় দিয়ে একটা হিন্দু বাড়ি আছিল সাথে, হিন্দু বাড়ির উপরে গিয়ে পড়ছি। এখন হেরা তো আর খুলে না দরজা, পোলায় তোরাইতে গেলে। পরে বললাম যে মাসি এই কাহিনী, মানে আমার উস্তাদ তো এখন অজ্ঞান হয়ে গেছে। পরে হিন্দু বাড়ির লোকজন নিয়ে দুধটা সামগ্রী নিয়ে উস্তাদের নিয়ে পরে ওনার বাসায় এসে মাথায় পানি পুনি দিছে। পরে উস্তাদের জ্ঞান ফিরা আসার পর উস্তাদে কইতাছে, কয় হ্যাঁ আমি যে জিনিস দেখছি তুমি এটা দেখো নাই। আপনি কি দেখছেন? কয় কবর কিন্তু পবিত্র জিনিস। হ্যাঁ। যেখানে তোমার মনে করো বাঁশ ছোবাটা দেখছো, আমি তো খেয়াল করি না। বাঁশ ছোবার উপরে মনে করো যে অদ্ভুত টাইপের একটা জিনিস, মানে জিনিসটা কি সেটা বলতে পারতেছে না, মানে বলতেছে অদ্ভুত টাইপ, আমার হাত দিয়ে রাখতাস। ও দ্যাট মিনস হচ্ছে তার মানে মূল ভয়ের বিষয় সেই কবরের আলোটাই ছিল না, রাইট। একটা অন্য কিছু ছিল। হ্যাঁ, যেটা আমি আপনারা সেটা জানতে বুঝতে পারিনি। অস্বাভাবিক লাগতেছিল যে জাস্ট কবরের ভিতরে একটা আলো জ্বলতে দেখে একটা প্রাপ্তবয়স্ক মানুষ এভাবে অজ্ঞান হয়ে যাওয়ার কথা না। পরে সে যখন বললো, পরে সেই হোটেল মালিকটা বলতেছে, তোমাদের আগেই বলছিলাম গাড়ি স্লো করো না, গাড়ি টেনা যাও, আমাকে আপনি যাই না শুনে আমাদের এদিক দিয়ে কেন নিয়ে আসলেন। পরে উস্তাদের আমার একসাথে 1 সপ্তাহ টানা জ্বর ছিল। 1 সপ্তাহ? 1 সপ্তাহ জ্বর থাকার পর আমার একটা নানা আছে কবিরাজ, মানে আমার আম্মুর উকিল আব্বু, তার কাছে গিয়ে জার ফুক দিয়া মানে মসজিদের পড়া পানি টানি খেয়ে আল্লাহর মধ্যে সুস্থ হয়েছে। এটা হচ্ছে রাস্তার এক্সপিরিয়েন্স। মাঝে মাঝে না আমার রাস্তার যখন আমি experience চিন্তা করি আর কি, রাস্তার মধ্যে যখন মানে উনি বলছিল প্রথম ঘটনাটা, ঠিক চিন্তা করি যে এমন একটা নির্জন রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, আশেপাশে সাহায্য চাওয়ার মতো মানুষ নাই, এবং এত গভীর রাতে এমনিতেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। অবশ্যই ভয়ঙ্কর। এই সিচুয়েশন অ্যাকচুয়ালি আমার দুটো ফ্রেন্ড পড়েছিল একবার, এবং তারা মোটামুটি অলৌকিক ভাবেই পৌঁছে যায়। তারা কিন্তু হারিয়ে গিয়েছিল, এবং এই গাজীপুরের আশেপাশে কোনো এলাকার নামটা আমার অত মনে নেই, বাট ওরা মানে কোনো এক কারণে এই যে থাকে না এই বয়সের ছেলে পেলে একটু ভাবে চল হাঁটি, তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে ওরা আর খেয়ে খুঁজে পাচ্ছে না, মানে হাইওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এমন জায়গায় চলে গেছে যে বামের গলিটাতে ঢুকবে নাকি আরো সামনে গিয়ে ঢুকবে কিছুই বুঝতে পারছে না। তো তখন হঠাৎ করে ওই বন জঙ্গল টাইপেরই তো আশেপাশে কিছু রাস্তা, তো সেখান থেকে এক লোক বেরিয়ে এসে ওদের সামনে হাঁটা শুরু করলো। ওরা হচ্ছে এলাকার লোকজন, যে জিজ্ঞেস করি, তো জিজ্ঞেস করলো যে ভাই আমরা এই গলিটাতে যাবো, এই পথে যাবো, এদের বাড়ি তো আমরা তো ওইভাবে চিনি না, হারাই গেছি। তখন বললো যে আপনারা সোজা যাইতে থাকেন বলে লোকটা ওদের পিছনে পড়ে গেল আর কি। ওরা দুজন মিলে হাঁটা শুরু করছে। তো 10 মিনিট হাঁটার পরে সামনে আবার দেখে লোকটা যাচ্ছে, যে ভাই আপনি কোন শর্টকাট থেকে আসছেন আমাদেরকে শিখাই দেন, আমরা একটু তাড়াতাড়ি যাই। না তোমরা আমার মতন পারবা না, তোমরা সোজা যেতে থাকো তাইলেই পাবা। এরকম সোজা সোজা বলতে বলতে লোকটার সাথে ওদের 3বার দেখা হয়েছে। 3বারই সামনে পেয়েছে, 3বারই লোকটাকে সামনে পেয়েছে, এবং লাস্টের বার লোকটা ওদেরকে আরেকটু সামনে যেতে বলে ওদেরকে বলছে যে তোমরা একা একা রাতের বেলা, এত রাতের বেলা ঘুরো না, চোর ডাকাত ছাড়াও তো অনেক কিছু থাকে, একটু সাবধান থাকো। তো বলছে আপনার নাম কি? আমার নাম সোলেমান চৌকিদার। তো ঘটনা তেমন কোনো ব্যাপার না, জাস্ট এতটুকুই যে পৌঁছানোর পরে তার ফ্রেন্ডের সাথে এই ব্যাপারটা নিয়ে যার বাসায় আলোচনা করার পরে জানা গেল যে সোলেমান চৌকিদার নামে ছিল একজন, তবে 20-30 বছর আগে আর কি। ও দ্যাট মিনস তখন না সে বেঁচে নেই। ওকে, ফার্স্ট দুটো ঘটনা আপনার শোনা হয়ে গেল। জি ভাই। এরপরে আর কোন এক্সপিরিয়েন্স আছে যেটা শেয়ার করতে চান? সেটা আমার নিজের সাথে আরেকটা, মানে ওইটা আর কি তখন বুঝতে পারি না জিনিসটা কি, মানে ছোটবেলার কাহিনী। তখন আমার বয়স 12 থেকে 13 বছর হবে। তখন একটু দুষ্টু টাইপের ছিলাম। তখন আমরা সব বন্ধু বান্ধব মিলা প্ল্যান করলাম যে আজকে রাতে রস চুরি করে রাখাম। মানে ওরা বলতেছে করে হ্যাঁ স্কুল তো বন্ধই, আজকে রস চুরি খাওয়াম। রস চুরি করে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তাহলে ওই সবাই এক লগে জুটাইবা, কয় তাহলে বাঁশ বাগানে এসে পড়ো। আচ্ছা ঠিক আছে। পরে আমরা রাত্রে ওইখানে গেছি, সবাই একসাথে জড়ো হয়েছি 4-5 জন। আবার আমরা আরেক বাসায় গেছি, মানে হোলা আনার জন্য, যেটা যে পাটকাঠি বলে, বুঝতে পেরেছি। মানে ওইটা দিয়া গটির মধ্যে রাখলে আর পোকা ঢুকে না রাত্রেবেলা। আচ্ছা, ওটার গন্ধে না, গন্ধে না, সেটার ফাঁক তো একদম চিকন। আচ্ছা আচ্ছা, মানে ঢুকায় নাই না, রস খাওয়া যাবে আর কি। ওকে। পরে এই কথা বললাম, আমরা সবাই রওনা দিলাম। রওনা দিয়া ফার্স্ট আমি গাছে উঠছি, এক গাছে একটা রস পারছি। পরে আরেক গাছে ওরা উঠছে, মানে রস কম। পরে বুঝতেছে কয়েকটা চলো ওই সাইডটায় যাই। ওই সাইডটায় যাবি, চল যাই। এই কথা বললা আমরা সবাই রওনা দিলাম এক সাইডে। হঠাৎ করে দেখি আমার পিছন থেকে ওরা সবাই দৌড়। কিরে দৌড় দিল ওকে? আমি জাগা দৌড় যখন দিতে ভালো হয়েছি, একা একা রস খাবারটা আপনি পুরোটা পাবেন, আমি একাই পাবো গটিটা। পরে আমি যখন গাছে উঠতেছি, গাছে মানে উঠতে নিছি, যখন রসটা পারছি তখন দেখি গাছের উপরে একটা মহিলা, সাদা চুল, সাদা ড্রেস পিনা, মানে চুলগুলো একদম মানে চেহারার সামনে, মানে চেহারাটা দেখা যাইতেছে না। জোনাকি পোকা নিয়া মানে মুখের মধ্যে দিয়ে খাইতেছ। পরে আমি বললাম ভাই তুমি এত রাতে গাছে কি করো? পরে 2-3 ধমক দিছি। পরে মানে ওর হাতের নখ বেশি বড় না, মিডিয়াম সাইজ, সাদা সাদা নখ দিয়ে আমরা যখন চুলটা সরাইছে, মানে ওর চেহারা দেখে আমি শেষ। মানে উডি তো পরি উডি, মানে ওর চেহারা এত একটা বিশ্রী চেহারা বলার বাহিরে। গালের এখান থেকে একটু মাংস নাই, তারপর আপনার এই সাইডে মানে খাওড়া বাবড়া চেহারা, চোখগুলো আপনার একদম মরিচের মতো লাল,
মানে ওরে দেখে আমি সোজা কথা দৌড় দিছি, দৌড় দিয়া একেবারে আমার বাসার যে মেন উঠানোর উপরে গিয়ে আমি পড়ে গেছি ঠাস করে। মা কয়ে চিল্লান দাও উঠানে পড়ে গেছে। ওরা আব্বু উড়েছে কি হয়েছে, পরে আমার সোজা কথা আমি ওইখানে তো হের কথা মানে হের চায়া যখন দেখছি কথা কইছে তখন আমার জ্ঞান নেই। সকালবেলা যখন উঠছি তখন ওর কাছে কি হয়েছে, এত রাতে কই গেছিলি, হ্যাঁ তোর না করছি শয়তানি করবি না। পরে আমি বললাম যাবো বাঘের ট্যাগ গেছিলাম, বাঘের ট্যাগে তো বড় বুড়ির ট্যাগ গেছি গিয়া রস খাওয়ার লেগে। পরে এই কাহিনী মানে ফুল ঘটনা তাকে খুলে বললেন। হ্যাঁ, তারপর সে কি বললো? পরে আব্বু বললো তুই জানোস না ওগুলা জিনিস জায়গা খারাপ। আচ্ছা। আমাকে আব্বু আমরা 4-5 জন গেছিলাম, ওরা আমার পিছেতে ফালাই থেকে দৌড় দিছে। দৌড় দিছে তুই দৌড়। কি পরবর্তীতে কোনো মানে রেস ছিল নাকি ওখানেই শেষ? ওই মানে 2 দিন ডিস্টার্ব করছিল আমার বাসা। কিরকম? মানে আমার বাসার সাথে একটা ছোট একটা পুকুর আছে, পুকুরের সাথে আবার একটা বাঁশ চোবাস। আচ্ছা, তখন আমরা ওখানে নতুন বাড়ি করি, বাঁশ দিয়ে আমাদের চালা মানে প্রত্যেকদিন শব্দ করে। আচ্ছা, শব্দ তো করে। আপনি এটা কিভাবে শিওর হলেন যে সেই অস্তিত্বটাই কাজ করছে? সেটা পরে আমাদের যে ওইখানে কবিরাজ আছে সে বললো যে যেটা আমি পরে আমার আব্বু আমার বলছে। পরে ই করার পরে আমার ওরা সিলেট নিয়ে গেছিল, সিলেট মাজার। আচ্ছা, জ্বর আসার মনে জ্বর শেষ হয়ে গেছে, মানে আমার যেন আর কোনো কিছু মানে অ্যাটাক না করতে পারে তার জন্য আমার সিলেট মাজার নিয়ে ঘুরাই নিয়ে আসছে। মোটামুটি ওই ঘটনার পরে এই রিলেটেড আপনার সাথে আর কোনো ওইরকম ঘটনা? না ওইরকম আর ঘটনা ঘটেনি আমার সাথে। আচ্ছা, আমরা শুনেছিলাম আপনার আরো একটা এক্সপিরিয়েন্স আছে আপনার বন্ধুকে ঘিরে, হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্সটা শুনতে চাচ্ছিলাম। সেটা হলো আমার বন্ধু মানে আবিলানে কিছু একটা পড়াশোনা করছে, ওর বাবাও ছিল একজন কবিরাজ, মারা গেছে, মানে কোনো এক ঘটনায় মারা গেছে, সেটা আর বলে নাই। আচ্ছা, পরেও আমার বললো কি যে রায়হান আমাদের তো পবিত্র কোরআনে জিন সূরা আছে। আমি কই হ্যাঁ আছে। জিন সূরাটা দোস্ত আমার লিখে দিতে পারবি? আমি কই আমি তো পারি না, আমার এক ছোট ভাই পারে। তাহলে ওরে দিয়ে তোর আমি লেখাই দিই। কই দোস্ত আরবির পাশে পাশে বাংলা অক্ষরটা দিতে করবি। আচ্ছা, পরে আমি ওর ওইটা লিখে না দিছি। 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত ওর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, ওরা খুঁজেই পাই না, কই গেল। তখন পরে 10-12 দিন পর আমাদের কাছে আসছে, এসে কইতেছে রায়হান চল আমার সাথে। কই? কুরুস্তান যাবো। কে লেখা? কাম আস। আমি কই না বাবা তুই জিন না বলি, তোর গেলে সমস্যা হইব। কই না দোস্ত তাই কিছু হইতো না, চল। আমি কই আমার জায়গাটা পরিষ্কার করে দিয়াবি। আচ্ছা, আমি কাছে ঠিক আছে। মানে ওই গুরুস্থানের মধ্যে একটা তাল গাছ আছে প্রাচীন আমলের, এখন পর্যন্ত আছে, সে তাল গাছটা কেউ কাটতে পারে না। আচ্ছা, পরে ওই তাল গাছের মাঝ বরাবর মানে ডাইন সাইডে কোদাল দিয়া চাইছা পরিষ্কার করে, পরে সেটা আবার ও জানি কি জানি দিয়া মানে পবিত্র করছে স্থানটা। করার পর ও রাত্রে আসছে আমার বাসা। রাত্রে কয়টায়? তখন আরো মানে 11:30 আচ্ছা, আসছে, এসে হইতেছে করে হ্যাঁ আমার কাছে তো টাকা নাই, আমার 50 টাকা দিবি। আমি কই ভাই 50 টাকা না, কই আমার কাছে 10 টাকা না 15 টাকা আছে। কত তুই বাকি নিয়ে দে। আমি কই কি নিবি? আমার 5 প্যাকেট আগরবাতি, 5টা মোমবাতি, আচ্ছা, আর 2টা গোলাপ জলের বোতল, আর তুই তো ওই যে হিন্দু বাড়ি যাস ওইখান থেকে আমার জবা ফুল নিয়ে এসে দিবি। আমি কই জবা ফুল কয়টা লাগবো? কয় 5-7টা জবা ফুল এনে দিবি, রক্ত জবা যেটা। আমি আচ্ছা ঠিক আছে। পরে এই কথা বলে ওরা সবকিছু দিলাম, দেওয়ার পর কয় দোস্ত চল আমার সাথে। আমি কই না আমি যাইতাম না, কারণ এখান থেকে তোরা গিয়ে পড়বি। পরে আমরা 4-5 জন ফ্রেন্ড গেছি, আমি, সজল, আলামিন, রাকিব আর অয়। আচ্ছা, যাওয়ার পরে ও কইতেছে করে হান তাহলে আর কি করবি তারা জায়গা। আমি তোর একলা তুই যাবো, যত একটু অঙ্গ বন্ধু, তোর একটা কিছু হয়ে গেলে কিছু হইব না আল্লাহর রহমতে তুই জায়গা। আচ্ছা, এই তখন মানে ওইখান থেকে সবকিছু কমপ্লিট করতে গেলে 12টার উপরে বেজে গেছে। পরে বলতেছে হ্যাঁ তুই জায়গা। আমি কই না দোস্ত আমি যেতাম না তোর থিয়া, আমি করা গেলে জায়গা। কারণ আমরা কেউ যেতাম না। পরে আমাদের সাথে একটা খারাপ ব্যবহার করছে, যাবড়া তোর আমার কোনো দোষ না, মানে ও আমাদের রাগায় দেওয়ার চেষ্টা করছে। পরে এক পর্যায়ে আমার রাগে আমি কই ঠিক আছে যা, তোর মন চাই যেটা খুশি কর, আমরা যাই। এই কথা কয়ে যখন আমি একটু সামনে গেছি আমি কই দোস্ত ওর একটা ভালো হইতে যাই কেমনে, তাহলে চল আমরা সাইডে খাড়ায় দেখি হয় কি করে। পরে ভাই বিশ্বাস করতেন না, ওই গুরুস্থানের মধ্যে একটা ঘর আছে, ওই ঘরটার মধ্যে কেউ থাকতে পারে না। আমরা ঘরের আউলে গিয়ে দাঁড়াইছি, এর আবার ওই সাইড আবার আপনার মানে কাটা বেয়ারিশ লাশ যেগুলা সেগুলা কবর দেয়। এর সাইডে আমরা ঘরের এক কানির মধ্যে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখলাম সবকিছু কমপ্লিট করলো, আগরবাতি মোমবাতি সবকিছু ধরায় ধোয়া দেয়া। পর আরেকটা জানি কি একটা বলছে সেটা আর শুনতে পারি নাই। পর ওই জিনসুয়াটা বললো, বলার পর ভাইয়া বিশ্বাস করবেন না, মানে ঘূর্ণিঝড়ের মতো এমন একটা বাতাস আসলো, আসার সাথে সাথে দেখি মোমবাতি সব নিভা গেছে। নিভা যাওয়ার পর এত সুন্দর একটা আতরের গ্রান বাইর হয়েছে, সেটা কি মনে করেন পলায় দেখার পরে যখন এই জিনিসটা দেখছি, দেখার পরে মনে করেন যে অবস্থা পুরো খারাপ। ঘূর্ণিঝড়ের মতো এমন একটা বাতাস আসলো, আসার সাথে সাথে দেখি মোমবাতি সব নিভা গেছে। নিভা যাওয়ার পর এত সুন্দর একটা আতরের গ্রান বাইর হয়েছে, সেটা কি মনে করেন পলায় দেখার পরে যখন এই জিনিসটা দেখছি, দেখার পরে মনে করেন যে অবস্থা পুরো খারাপ। পরে সকালবেলা আমরা আবার যখন হেন লোকজন আসছে, দেখে যে আমার বন্ধু আর জীবিত নেই। মানে ওই তাল গাছটার উপরে তখনই চলে গিয়েছিলেন? হ্যাঁ, ঘ্রাণ পাওয়ার পরে? হ্যাঁ, আমরা ভয় পেয়ে আমরা চলে গেছি। আমি ওরা তো হয়তো জানে, অনেক কিছু জানে,
আচ্ছা আচ্ছা, হয়তো বা জিন করছে। মানে এটা- তখন আর ওই কিউরিওসিটিটা একদম শেষ, তখন মানে ভয়ে চলে গেছেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, মানে বাতাস আর গ্রানটা যখন আসছে তখন বলছি যে যদি চুপি বেড়া দেখলো যে আমরা দেখতেছি বড় যদি জিন্দাঙ্গ কিছু করে এর লেগে আমরা- সুমন, তোর কাছে এরকম কখনো হয়েছে তোর সাথে হঠাৎ করে ঘ্রাণ পাচ্ছিস, অসাধারণ সুন্দর ঘ্রাণ? হঠাৎ করে এরকম পাইনি, যে যেই ঘ্রাণ পেয়েছি কিন্তু এটার সোর্সও পেয়েছি, মানে উইদাউট সোর্স এরকম কোনো কিছু হয়নি আমার সাথে কখনো। এই ঘ্রাণের ব্যাপারটা বেশ কয়েকবার হয়েছে আমার সাথে, কোনো একদিন বলবো। যাই হোক, হ্যাঁ বলো। পরে এটা দেখার পর আমরা আস্তে আস্তে মানে নামাজে চলে গেছি, আচ্ছা, মানে বুঝতে দিনই যে আমরা ছিলাম। হুম। পরে যখন সকালবেলা শুনলাম যে গুরুস্থানে একটা লোক মানে গাছের উপর ঝুলে রয়েছে, আরে এলাকা তো পুরা ছড়িয়ে গেছে। পরে আমরা মনে হয় ঘুমেতে ফাল মেরে উঠছি তাড়াতাড়ি, সবাই আমার বাসায় পড়ছে। ওরে হানাইছে দেখি কি হইছে? পরে যাই দিয়ে আমার দুস্তে মানে এমন ভাবে ঝুলতেছে যে একটা মুরগিও ওইরকম করে রাখতে পারবো না, যে 1.5-2 কেজি ওজনের মুরগি। মানে এত সূক্ষ্ম একটা কোনো কিছুর সাথে হ্যাঁ, তাল পাতা মানে যে উপরের যে তাল গাছের পাতা মানে মেন ডাগ্গা, বুঝতে পেরেছি। ডাগ্গার মনে করেন যে 2 পাতা দিয়ে শুধু পেঁচানি একটা পা, মাথা নিচে পা উপরে ঝুলানি। এইভাবে ঝুলানো অবস্থায় হ্যাঁ, ঝুলানো অবস্থায় দেখার পর মানে আমাদের মনে খুব একটা চিন্তা করলাম যে এই কথা যদি কই যে আমরাও দেখছি আর না করছি তাহলে আমাকে সমস্যা হয়ে যাবে, যে তোরা মাইরা কিছু একটা করে লাইছ। পরে ওইখানের যে গুরুস্থানের কর্তৃপক্ষ আছে, একজন মুরব্বী আইসা যখন মানে চঙ্গ নিছে বড় যে ওরে পারবো, মানে ওরা টাচ করার সাথে সাথে উপর থেকে বলে যাচ্ছে। নিচে পড়ে গেছে। হ্যাঁ। তো আসলে তাল গাছে একত্রে কিন্তু ঢালপালা থাকে না, সেটাই, শুধু কোনো পাতাটাই মূলত হ্যাঁ, মূল ইয়ে থাকে। পাতাটাই। এবং এগুলো খুবই নরম প্রকৃতির হয়ে থাকে। এখানে একটা মানুষ ঝুলে থাকা, হ্যাঁ, বললাম না একটা মুরগি মানে 1-1.5 কেজি ওজনের মুরগিও ঝুলায় রাখা যাবে। এটা তো শুধু আপনারা না, ওই এলাকার অনেকেই দেখেছে। মানে এলাকা মানে পূর্ব চান্দনা যেটা বলে, হ্যাঁ হ্যাঁ, গুরুস্থান এলাকা পূর্ব চান্দনা সবাই জানে। এই কত বছর আগের ঘটনা বলছেন? এটা 2008-এর ঘটনা। মানে এখানে কিন্তু রেহান, মানে আমি জানি না এই ঘটনাটা ওই এলাকার মানুষ কতটুকু জানে। ওই এলাকার মানুষজন যদি শুনে থাকে এই মুহূর্তে, ডর যারা শুনছে তারাই বেটার বলতে পারবে যে হ্যাঁ, আসলে তার জন্য আমি মানে সবকিছু ভাঙিয়া বলতেছি, মানে এলাকার নাম টাম সব। তারপরে কি হলো? পরে ওরে নিয়ে মাটি দিছে, ওর আর ভাই ছিল না, ওর বাবাও মারা গেছে কোন এক ঘটনায়। ওর বডিতে কোনো ধরনের কোনো কিছু দেখা গেছে? মানে ওর মানে যে মাথার এক সাইড, এই যে চাপার হাড্ডিটা আছে না আমাদের, এই চাপার হাড্ডিটা ঘুরানো, এটা কিন্তু ভাই অসম্ভব জিনিস। না, এটা তো এমনও হতে পারে যে ও উপর থেকে যখন পড়ে গেছে লাশটা, তখন পরে গেলে হয়তো বা হয়েছে। থোতা মোতা কাইটা যাবো, কিন্তু ভাঙিয়া যাবো, কোনো কেটে যাবো। ইনজুরি ছিল না উপরে, মানে না, কোনো রক্তমুক্ত কোনো কিছু ছিল না, তাহলে সেক্ষেত্রে কি বলবি তুই? শুধু মুখ দিয়ে সেটাই আপনার আমি ফেনার জানার মতো কিছু চিন্তা একটা ছিল, করছিলাম। মানে রক্ত কিছু ছিল না, শুধু ফেনা ছিল। আর চোখগুলা মানে এত বড় বড় যে মানুষের চোখ যে এত বড় হয় সেটাই দেখলাম ফার্স্ট, একটা গরুর চোখের মতো। আপনারা কি ওই জিনিসগুলো দেখেছিলেন, যে যেই জিনিসগুলো ও কালেক্ট করেছিল, বিভিন্ন ফুল, জবা ফুল, তারপরে জবা ফুল তো আর ওগুলা তো আমি কিনে দিছি, এই আইনা ওগুলো দিছি আর। পরের দিন যখন গেছেন, না, ওগুলা ওগুলা না, কি ছিল আশেপাশে? জবা ফুল পাই নাই, শুধু আগরবাতিটা পাইছি, মোমবাতি যেখানে মানে বিছায় রাখছিল সেগুলো আর কি এলোমেলো, মানে নালির সাথে গুছানো আর কি। ওর কাছে যে একটা তসবি ছিল, তসবিটা সুন্দর করে গাছের ইয়ের সাথে, মানে তাল গাছের তো আপনার ওই যে ইয়ে আছে, আইরে আছে, ওই আইরের সাথে জোড়া তসবিটা। বিশেষ আমি গত পর্বে একটা কথা বলছিলাম, আজকেও আমি আবার সবাইকে বলি যে আসলে এই ধরনের সাধনাগুলো না আগে ব্যাকআপ তৈরি না করে করা ঠিক না। একমাত্র সেই মানে এই চেষ্টাটা করতে পারে যার ক্ষমতা আছে এই জিনিসটাকে আবার পেছনে ফেরত পাঠানোর। ইনফ্যাক্ট এই ক্ষমতা থাকলেও করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। আর অতি উৎসাহ আসলে কিরকম বিপদ ডেকে আনে। এটা কিন্তু সে গড়েছিল খুব একটা মানে নতুন একটা কিছু জেনেছে, হ্যাঁ, ওটা অ্যাপ্লাই করার ফলে, যে আমরা হয় না অনেক সময় একটা নতুন কিছু জেনেছি, একটু অ্যাপ্লাই করে দেখি কি হয়। তো ওই কিউরিওসিটি কিন্তু তার পুরো মৃত্যু পর্যন্ত ডেকে আনছে। ওইটাই, ব্যাপারটা এতটা সহজ না প্লিজ। মানে ইটস লাইক আমার প্লেন চালাতে ইচ্ছা করলো একটু চালিয়ে দেখলাম, এরকম তো না। এরকম না বিষয়টা। আমি চাইতেছিলাম ভাইয়া যে আমার বন্ধুর কষ্টের ঘটনা আমি সবাইরে জানাই, মানে এই কথাটা শুই না তারা জানি এই কাজ ভবিষ্যতে জানি কখনো না করে। আমার মনে হয় না এটা কাউকে আলাদা করে বলতে হবে। এই ঘটনার পরিণতি যেটা ঘটেছে সেটা আমার মনে হয় না কেউ চায়, আর হ্যাঁ। এই কাজ করার প্রশ্নই ওঠে না। থ্যাংক ইউ আপনাকে এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার Okay, করার জন্য। আপনাদেরও ধন্যবাদ। ওকে, ডট তো চলছে এবং একের পর এক ঘটনা তো আমরা শুনছি, এবং এরই মধ্যে কিন্তু বেশ কিছু এক্সপেরিয়েন্স আমাদের আজকে জানা হয়ে গেল। হ্যাঁ, অনেকগুলো এক্সপেরিয়েন্স আমরা জেনে গেছি, বাট সুখের খবর হচ্ছে এটাই যে আরো কিছু এক্সপেরিয়েন্স জানা আমাদের বাকি আছে, আর সেদিকেই আমরা এখন আগাবো, তাই না? রাইট। ওয়েল, ইব্রাহিম ভাই আছে আমাদের সাথে, মনে হয় ইব্রাহিম ভাইয়ের কিছু এক্সপেরিয়েন্স আছে, সেগুলাই শুনি, কি বলিস? অফকোর্স, কারণ ইব্রাহিম ভাইয়ের এক্সপিরিয়েন্স আছে বলেই ডর টিমে এসছেন এবং ডরের এই জার্নিতে এসছেন। তো ইব্রাহিম ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা জানি, কোথায় থাকেন, কি করেন? আমি মোহাম্মদ ইব্রাহিম, আমার বাড়ি ময়মনসিংহ জেলায় নান্দেল থানায়। আমি থাকি নারায়ণগঞ্জ শিব মার্কেট। ওকে ইব্রাহিম ভাই, আমরা তো আপনার পরিচয় পেয়ে গেছি এবং ইতিমধ্যে আমি আর রেহান জেনে গেছি ডট টিমের কাছে, যেটা হচ্ছে আপনার কাছে কিছু ঘটনা আছে। সো আমরা একটা ঘটনা জানি, যেটা হচ্ছে আপনার
চাচাতো ভাইকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল যেটা ডট টিমের কাছে বলছিলেন, তো ওই ঘটনাটা আমরা একটু প্রথম থেকে শুনি যে কিভাবে ঘটনাটা ঘটছে। এটা হচ্ছে আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে একদিন রাত্রে এটা কি ময়মনসিংহেই? ময়মনসিংহেই আচ্ছা আমাদের বাড়ির পিছনে পুকুর আছে আর বড় একটা জঙ্গল আছে, আচ্ছা পাশে একটা বাড়িও আছে, কিন্তু ওই বাড়িটা বেশি মানুষ চলাচল করে না, খুব কম, তারা ঢাকায় থাকে তো তাই আচ্ছা, মানে বাড়িটা খালি পড়ে থাকে। খালি পড়ে থাকে। ওকে। তারা ওই বাড়ির পিছনে মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়ার পর তারা বলতে আপনার চাচাতো ভাই? আমার চাচাতো ভাই। চাচাতো ভাই আর কেউ কি ছিল না সাথে আমার এক বোন জামাই ছিল। ওকে, ওরা দুজন মাছ ধরতে গেছে। দুজন মাছ ধরতে যায়। ওকে, তারপর একজন আরেকজনের থেকে প্রায় 10-12 ফিট দূরত্ব দুজনে বজায় রেখে তারপরে মাছ ধরতেছে। মাছ ধরতেছে। তারপর হঠাৎ উনি চিৎকার মেরে উঠলো, আমার চাচাতো ভাই। আচ্ছা, উনি চিৎকার মেরে উঠলো যে দুলাভাই আমি শেষ, এরকম একটা চিৎকার মেরে উঠলো। বা তারপর ওই দুলাভাই দৌড়ে আসলো, আসার পর দেখলো না কোনো কিছু নাই, কিন্তু ও যে চিৎকার দিল ওই বললো যে আমি এখানে একটা সাপের মতো দেখলাম আর একটা জোরে বাতাস, আপনার গায়ে লাগে নাই? তারপর দুলাভাই বললো যে না আমার তো কোনো বাতাস টাতাস লাগে নাই। ওনারা তো একই পুকুরে, মানে বুঝতে পারছিস উনি যেই পরিমাণ মানে 10-12 হাত দূরত্বে মাছ, কিন্তু উনি কিছুই টের পায়নি। না উনি কিছুই টের পায়নি। আর ওই বললো যে এই জায়গায় একটা জ্বর হয়ে গেল গা, উনি একটা সাপের মতো দেখলো যে একটা মানে পানিটা একটা আওলান দিয়ে তারপর গেল গা। এটা দেখে উনি চিৎকার দিয়েছিল যে দুলাভাই আমি শেষ, আমি শেষ। আচ্ছা, দুলাভাই বললো যে না এগুলো কিছুই না, তুমি দেখছো আমি দেখি নাই, এটা হয়তো ভুল দেখছো। তারপর ওই বললো যে দুলাভাই আমার শরীরটা খারাপ লাগতেছে। তারপর ওরে নিয়ে যে খেতে মাছ ধরতেছে এই খেতে পাশে একটা আইল আছে বড়, এই আমরা দেশে যেটা আইল বলে, এটা মানে বড় একটা আইল, যে মাঝের জায়গাটা আছে, হ্যাঁ এই আইলটার মধ্যে ওঠার পর ওরে বললো যে দুলাভাই আমি আজকে মাছ ধরুম না। আচ্ছা, ওর দুলাভাই বললো চলো যাই গে। তারপর তারা দুজন মেন রুটে যায়, দুজন উঠলো। ওঠার পর সে বললো যে দুলাভাই আমি বাথরুম করবো। আচ্ছা, মানে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা এরকম 20 মিনিটের মতো সে বাথরুম করলো, কইরা তারপর উঠলো রাস্তায়। আবার উঠার পর সে বলতেছে যে দুলাভাই আমার হাত পাও মানে অবশ্যই হইতেছে যে আমার শরীরে কোনো শক্তি পাইতেছি না, আমার এমনি ধরেন। হঠাৎ করে এই কথা বলছে যে আমি আমার শরীরে শক্তি পাইতেছি না, আমার ধরেন। মানে উনি যখন বাথরুমে গেলেন তখন তো উনি একাই গেছে। তারপর ওই বাথরুমে আসার পরে এই কথা বলতেছে। তারপর দুলাভাই তো অনেক শক্তিশালী, সে সোমিল আছে না কাঠসিরায়, সে ওই কাজ করে, অনেক শক্তিশালী লোক। তারপর তারে মানে এমনি ধরে তারা কোলে নিল, আচ্ছা, নিয়ে বাড়ির দিকে যাওয়ার পরে মানে যাইতে রাস্তায় মানে এমনি একবারে হাইলে ডুলে পড়ে যাইতেছে। আচ্ছা, এই অবস্থায় তারে নিয়ে গেল বাড়িতে। তারপর যা অসুস্থ হয়ে গেছে তার একটা ভাই আছে ওর বড় যেটা, শুধু ওর সঙ্গে 2টা কথা বলতে পারছে। মানে উনি রাস্তায় ছিলেন, যার ফলে ওর সঙ্গে 2টা কথা বলছিল যে মজু ভাই আমার বুকটা ঝুলে যাইতেছে, এইটুক কথা বলছিল শুধু। মানে এইটুক বলার পরে মানে আর শেষ, কে আর কোনো কথাই বলতে পারে নাই, এবং ওইখানেই মৃত্যুবরণ করে। তারপর নান্দাইল হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা বাঁচানো যায় না, সে অনেক আগেই মারা গেছে। আমি একটা প্রশ্ন একটু রেহান আমি এখানে করতে চাই যে আপনার কি শিওর মানে ওনার কোনো সাপে কামড় বা এই ধরনের কোনো কিছু কি ছিল না? না, উজান হয়েছে। হাতে পায়ে কোনো ধরনের কোনো সাপে কামড়ের চিহ্ন বা কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমার কেন জানি মনে হচ্ছে কি মানে উনি যাই দেখেই ভয় পাক না কেন, ওনার অবস্থাটা এমন হয়ে গেছিল যে অ্যাকচুয়ালি কি দেখেছে ওটা কিন্তু উনি ঠিক মতন বলতে পারেন। বলেছেন সাপের মতো, যেই সাপের মতন ঝড়ের মতন কোনোটাই তার 10-12 ফুট দূরে থাকা আরেকজন মানুষ টের পায়নি। এবং আলটিমেটলি তার মৃত্যুটা খুব সম্ভবত ছিল সিম্পল হার্ট অ্যাটাক। আমার কেন যেন মনে হচ্ছে যে অতিরিক্ত ভয় থেকে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে সে স্ট্রোক করে কিংবা হার্ট অ্যাটাক করে। কারণ যেটা সে বলছিল যে বুকের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, হঠাৎ করে দুর্বল হয়ে আসা শুরু করে, এগুলো সবই হার্ট অ্যাটাকের সিম্পল। এই জিনিসগুলো হয়, কিন্তু সে অনেক ভয় পাইছে। হতে পারে, ভয় থেকেই তো অনেকে হার্ট অ্যাটাক করে, ভয় থেকে সম্ভব এটা হতে পারে সেটা। তবে আমার একটা বিষয় মনে হচ্ছে যে মানে উনি যখনই ভয় পেয়েছে, যখন ওনার দুলাভাই ওনার কাছে চলে গেছে, এর পরের ঘটনাটুকু দেখ একদম কিন্তু স্বাভাবিক, মানে কোনো ধরনের কোনো এক্সাইটমেন্ট নেই, মানে একটা ঘটনা ঘটে গেছে, এটা স্বাভাবিক ভাবে চলে গেছে ওই সময়। ইব্রাহিম ভাই যেন কিছু একটা বলতে চাচ্ছিল এই ঘটনাটার মধ্যে। যে জায়গাটার কথা বললাম, এই জায়গাটার পাশে যে জঙ্গলটা, এটার মধ্যে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। ওই তেঁতুল গাছটা ভালো না, এর আগে একজন মেয়ে মানুষকে নিয়ে গেছিল এই তেঁতুল গাছের গোড়ায়। তারা অনেক খোঁজাখুঁজির পরে ওই তেঁতুল গাছের গোড়ায় পাওয়া যায়। কি অবস্থা ওরে পাওয়া যায় যে তেঁতুল গাছের গোড়ায় বসে আছে স্বাভাবিক অবস্থাতে। তারপর তারা নিয়ে আসা হয়, মানে ও গেছিল বাথরুম করতে। গ্রামে তো বাথরুম একটু জঙ্গল সাইডে, ওর মামার বাড়িতে বেড়াই, ওইখান থেকে সে ওখান থেকেই সে উধাও। তারপর তারা অনেক খোঁজাখুঁজি
করে, মানে বাড়ির সামনে পিছনে যত মানে ঠিক পুকুর- কতক্ষণ বা কতদিন পরে পাওয়া যায় তাকে? তারা এদিনকে রাত্রি পাওয়া যায় 5-6 ঘন্টা পরে। আচ্ছা, এছাড়া কি এই তেঁতুল গাছ রিলেটেড আর কোনো ঘটনা আপনারা শুনেছেন ওখানে বসে, যে এখানে এই ঝামেলাটা হয় বা এখানে এরকম হয়? অনেকদিন ধরে কি আপনারা জানেন যে এখানে ভয় ভীতির একটা ব্যাপার আছে? ভয় ভীতির ব্যাপার আছে, এই বাড়িটা পুরাটাই ভয়ের বাড়ি। এটা মানে আমগরে আসিল, কিন্তু আমার বাপ এই জায়গা থেকে চলে যায়। এই কি এই ভয়েই চলে যায়? ভয়ে চলে যায় নাই, মানে আমার বাপ অন্য টাইপের লোক ছিল তো, সব আচ্ছা। বিক্রি করে দিছে। ওকে। কিন্তু এই বাড়িটা কি অনেক ধরনের ভয়ঙ্কর ঘটনা আছে। দ্যাট মিনস হচ্ছে রেহান, সেই তেঁতুল গাছ বলিস আর এই বাড়িটা বলিস, মানে কোনো না কোনো একটা কিছু আছে, কানেকশন একটা আছে। যেটা নিয়ে ওনারা আগে থেকেই কিছু একটা জানতো। এই এবং বাড়িতে কোনো যে একটা অদ্ভুত আমার যে ঘটনা দাদাই ঘটে। তাহে বৃদ্ধ, উনি প্রায় অনেক কিছু দেখে, যেমন ওই যে আগুনের গোলা বাইর হয়, ওই এটা তো প্রায় আমার দাদাই দৌড়ে। ওকে, যাই হোক ইব্রাহিম ভাই, এই তো আমরা মোটামুটি একটা বুঝে নিয়েছি যে ওই ঘটনাগুলা। একটা জিনিসই মানে মাঝে মাঝে বলা হয় না, বট গাছ, তেঁতুল গাছ আর ডাব গাছ নিয়ে কিন্তু আমরা অনেক ঘটনা অনেক শুনেছি। অনেক। এবং আমার একটা জিনিস মনে হয় কি, মানুষ এগুলাকে ভৌতিকতার সাথে রিলেট করে একটা কারণে, এটা হচ্ছে গাছগুলার আসলে গঠনটাই একটু ভুতুরে। ভুতুরে এবং ঝোপড়ানো। Right. এটা কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন থাকে দিনের বেলা, তো ওইসব কারণে হয়তো এই গাছগুলোকে মানুষ এগুলোর একটা সাথে রূপ রিলেট দেয় আর করে কি। নেয়। আমি জানি না যে আসলেই কোনো কিছু আছে কিনা। তো যাই হোক ইব্রাহিম ভাই, আমরা পরের ঘটনায় যাই। পরে যেটা আমার ঢাকায় আমার পোলা হওয়ার পর যে ঘটনাটা, এটা হলো আমার পোলা, এটা এখন বর্তমানে 3 বছর চলে। আচ্ছা। এটা 3 বছর আগের ঘটনা। তো মানে সে হওয়ার সময়ের ঘটনা? হওয়ার সময় ঘটনা, হওয়ার 3 দিন পর ঘটনা। রাত্রে আমি যখন মানে আমরা যে 2জন ঘুমাইতাম, ওরে বলতাম যে তুমি 1 ঘন্টা ঘুমাও, আমি 1 ঘন্টা যাই। তাই মানে বাচ্চা যেহেতু অনেক ছোট, অনেক তো ছোট, ওই তখন 3 দিনের আপনারা বাচ্চা। রাইট, আপনারা পালা করে জেগে থাকতেন? আমরা দুইজনেই তখন, মানে আমার আর ওর তো প্রেম করে বিয়ে হয়েছে, যার ফলে আচ্ছা, মানে আপনাদের কোনো সাপোর্ট নেই যে নেই। কিনা বাচ্চাটাকে আমার দেখবে? বড় ভাই আছে, ওর এই বড় কারণে- বোন আছে, কিন্তু ওরা আমাদের কাছে নাই। হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা, যে যেই কারণে আপনাদের কেউ না থাকে আপনারা নিজেরাই আমরা 1 নিজেরাই। ঘন্টা করে জেগে জেগে বাচ্চার খেয়াল রাখতেন। তারপর আমি যেই বাসায় ছিলাম, এই বাসায় মানে খাটের পাটাতন দেওয়া, পুষ্কনির উপরে খাটের পাটাতন দেওয়া, কাঠের পাটাতন দিয়ে বাসাটা করা। Okay. মানে অনেক ধরনের পোলাপান আছে, বাজে পোলাপান, যা আড্ডা দেয়, এটা সেটা খায়। এই জন্য আমি এই জায়গায় বেড়ার ফাঁকা দিয়ে মানে আমি দেখতে চাইছি যে এই বাজে পোলাপান গুলো না আছে কিনা। মানে এটা বোধহয় আপনি প্রায়ই করেন, মাঝে মাঝে হ্যাঁ, একটু তাকিয়ে প্রায়ই দেখেন। ফর সিকিউরিটি রিজন। এদিনকে আমি রাত্রে তাকাইলাম, দেখলাম যে এই 5-6 বছরের একটা বাচ্চা এতটুকু বড় হবে, বাচ্চাটা মাথায় আবার টুপি আছে, আবার পাঞ্জাবি পরা। সেই বাচ্চাটা দেখলাম যে এই আমি যে বাড়িতে থাকি, এই বাড়িওয়ালা একটা খারভাঙ্গা গাছ আছে, গাছটার গোড়ায় একটা বাচ্চা দাঁড়ায় আছে। ওই দেখলাম, ফটো দিয়ে দেখলেন আপনি? হ্যাঁ, এই বাচ্চাটা আস্তে আস্তে আমার ঘরের দিকে আসতেছে। যে জায়গায় তাই এনে আবার পিছনে যে রুম গুলো আছে, ওই জায়গায় আবার খাটের পাটাতন দিয়ে আবার রাস্তা করা। আচ্ছা। ওই রুমে যাইতে হয় খাটের পাটাতন দিয়ে। খাটের পাটাতন নিচে থেকে, মাটির থেকে অনেক উঁচু, এই জায়গায় লাভ দিয়ে ওটা সম্ভবই না। ওকে। তখন দেখলাম যে বাচ্চাটা আস্তে আস্তে এই পাটাতনের দিকে আসতেছে, আইসা এমনি হঠাৎ করে দিয়েছে, লাভ দিয়ে উপরে উঠে গেছে। এবং ওর ওই বাচ্চাটার হাইটের তুলনায় ওটা অনেক উঁচা। এটা অনেক উঁচু, প্রায় বুঝতে পেরেছি। 5 ফিট 6 ফুট মানুষ এখানে উঠতে পারবে না। ওকে। আর এই বাচ্চা তো প্রশ্নই নেই, খুব স্বাভাবিক ভাবে উঠে গেছে। স্বাভাবিকভাবে লাভ দিয়ে উঠে গেল। তারপর ওইটা আমার বেড়ার দিকে, এই মানে পুচকি বাড়তেছে ঘরের দিকে। আচ্ছা। আমার যে ওয়াইফ আছে তারে আমি ডাক দিলাম হাসতে করে, যে দেহ হইনি একটা কি যেন আসছে। তে উনি ঘুম থেকে জাগছে, যাওয়ার পরে আমি ওরে দেখা খেলাম যে দেহ এটা কি। আচ্ছা। তখন হয়তো আবার খুব সাহসী লোক না, ভয় পাইতেছে যে এটা কি। তারপর বাচ্চা হয়েছে। তারপর আমি বললাম যে তুমি বসো, আমি দেখতেছি বাইরে যাই। আমি তো আবার বিড়ি সিগারেট খাই, একটা বিড়ি নিলাম হাতে, নিয়ে বাইরে গেলাম। যাওয়ার পর এই আবার একটা বড়িও নিলাম হাতে, যে তুই মানুষ হয়। এইভাবে গেলাম, বাহিরে যাই দিয়ে আমার দিকে ছায়া আছে, আমার দিকে তখনও স্বাভাবিক একটা বাচ্চার মতোই, মানে ছায়া আছে আমার দিকে। আচ্ছা। তখন আবার মানে ওর দিকে যখন যাইতে চাইতেছি, তখন ওই লাভ দিয়ে আবার নিচে নেমে গেছে। এখান থেকে নিচে নামা সম্ভবই না, রাত্রের বেলায় অন্ধকারের মধ্যে নিচে যা নামবো করতে কই পরে কোনো গ্যারান্টি নেই। এনে নামছে, তখন আমি তো লাভ দিয়ে না নামা আমার সম্ভব না। তারপর আমি একটু ঘুরান দিয়ে মানে গেট দিয়ে গেলাম, মেইন গেট দিয়ে। আচ্ছা। গিয়ে বাইরে দিয়ে যে ওই যাইতেছে, তখন মানে আমি একটু বডি নিয়ে মানে তার একটু তাড়া করলাম। কিন্তু তাড়া করার পর কিছুটা মানে বালুর মাঠ, অল্প কিছু জায়গা বালুর মাঠ, ওই বালুর মাঠটা পারানোর পরে পুরাটাই মানে পানি। আচ্ছা। হ্যাঁ, এত বড় পুষ্কনি, মানে পুরাটাই পানি। অটোমেটিক করে দেখলাম যে পানির উপর দিয়ে যাইতে সাইডটা, তখন এটা দিকে মানে আমি ভয় ভয়ে যাই। পানির উপর দিয়ে মানে খুব গভীর পানি তো নিশ্চয়ই? হ্যাঁ, অনেক পানি, তার উপর দিয়ে সে হাইটে চলে যাচ্ছে। হাইটে যাচ্ছে। তারপর পরে এটা দেখে মানে আমি একটু ভয় ভয়ে যাই, ভয়ে পরে মানে পিছনে ব্যাক করি, ব্যাক করে পরে বাসায় পড়ি। পরের দিন আমার যে বড় ভাই আছে, ভাবি আছে, তার সাথে মানে বাচ্চা হওয়ার পরেই মানে তার সাথে একটু ভালো সম্পর্ক হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর ওরা, আমি বললাম যে ভাবি এই ঘটনা, এখানে তো রাহা যেত না। পরে তারা বুদ্ধিমতো আমি পরের দিনে আমি তারা গ্রামে দিয়ে এলাম, যে ও তারপরে আপনি তাকে গ্রামে- বাসাও চাইরে দিছি।
ভয় আপনার ভয় পেয়ে গেছি আমি। এতই ভয় পেয়ে 2-3 গেছেন। দিন আমি একা একা রয়েছি এনে বয়ে বয়ে। ওই 2-3 দিনে কিছু দেখেছেন? না, তারপরে আমি কিছু দেখি নাই, কিন্তু বয়ে বয়ে রয়েছি। তাকে 2-3 দিন থেকে পরে 1 মাসে ভাড়া দিয়ে ওই আমি গেছি। বাচ্চাটাকে কি আপনার ওয়াইফ একা একা কখনো দেখছে? না, 3 দিন পরে দেখা, যেদিন দেখছে না ওই দিনই তো? ওই দিন পরে আমি বাড়িতে নিয়ে গেছি। আচ্ছা, ওরকম বাচ্চা আপনি ওই এলাকায় দিনের বেলাতে বা এমনিতে জানেন কি, দেখেছেন কি? আমি 7 বছর ধরে ওই জায়গায় আছি, এরকম বাচ্চা আমি কোনোদিন দেইনি। রাইট, 7 বছর ধরে আছে। দেন এরকম ছন্ন ছাড়া বাচ্চা যদি থেকে থাকে তো জানার কথা। ওনার কথাতেই প্রুফ আছে, 7 বছর ধরে উনি আছে ওখানে। বাচ্চাটার বয়স উনি বললো 5-5.5 মনে হয়েছে। তার মানে বাচ্চাটা যদি ওইখানে জন্মানো কোনো বাচ্চা হয়ে থাকে, আশেপাশে এলাকায় সবাই সবাইকে চেনে। হ্যাঁ, এই জায়গায় আমি ভাবি কি আমার গ্রামে চাইতে আমি এই জায়গায় সবকিছু বেশি চিনি। আচ্ছা, আচ্ছা। কারণ আমি সিমেন্টের দোকানে ছিলাম। এটাই বলতেছিলাম আমি, যে তার কিন্তু আরো খুব ভালোভাবে চেনার কথা। এই জিনিসগুলো কিন্তু অদ্ভুত, এগুলো অনেক সময় আমরা খেয়াল করি না। যেমন উনি একটা কথা বললেন যে লাভ দিয়ে কোথায় পড়বে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু সে লাভ দিয়ে চলে গেছে। এই ধরনের অনেক অদ্ভুত ঘটনা না আমাদের চোখের সামনে ঘটে, আমরা হয়তো প্রেক্ষাপটটা বুঝি না, খেয়াল করি না। এই অদ্ভুত ঘটনা বলাতে আমি একটা ঘটনা একটু বলি, যে মানে অদ্ভুত না বিষয়টা আমার কাছে। একদিন রাতের বেলা আমি অফিস থেকে ফিরছিলাম, খুব সম্ভবত ওই দিন এমন হবে 11:30-12টা হবে, বসুন্ধরার সামনে দিয়ে যাচ্ছিলাম। আমি রাস্তাটা ক্রস করার আগে দূর থেকে আমি একটা দেখতে পাচ্ছি যে একটা মানুষের হাত আছে, অনেক কালো দেখাচ্ছে, এবং একটা স্যান্ডো গেঞ্জি আছে না, ওই ধরনের একটা গেঞ্জি পরা, এবং তার আমি কোমর থেকে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছি। মানে কোমরটা এরকম মনে হচ্ছে যে তোর মাটিতে তো বসার পরে আর তার কিছু অবশিষ্ট নাই। একটা মানুষ যদি তোর মানে বসে, তুই মানে তোর পাটা মানে বোঝা যায় যে সে পায়ের উপর বসে আছে। মানে আমার দেখে এরকম মনে হচ্ছে যে তার মাথা থেকে কোমর পর্যন্ত এসে শেষ হয়ে গেছে বডির, আর কিছু নাই। আমার একটু খটকা লাগলো যে এটা তো পসিবল হতে পারে না। মানে তো একবার মনে হলো যে মানে হয়তো কোনো এরকম আছে যে ভিক্ষা টিক্ষা করে, বা সেই জন্যই হয়তো বা চোখে পড়েনি কখনো। একটা সময় আবার মনে হলো না ওইদিকে কোনো ম্যানহোল আছে, যে ম্যানহোলের নিচে কাজ করছে ঢাকনা তুলে, যে অর্ধেক ভালো লজিক চিন্তা করেছিস। চলে গেছে, ওই উনি উপরে বসে আছে, নিচে কেউ আছে, কাজ করছে কিনা। কিছুটা কাছে গিয়ে দেখলাম যে ওইখানে ম্যানহোল নাই, এবং তার বডি ওই পর্যন্তই মনে হয় নাই। আমি বুঝতে পারতেছি না। তো এমন সময় আমি রাস্তা ক্রস করব, উনার দিকে তাকাই আমি রাস্তা ক্রস করতেছি, মানে এতটা অদ্ভুত লাগতেছিল। জাস্ট অল্পর জন্য আমি একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। মানে উনার দিকে তাকায় ক্রস করছিলাম, তো সাই করে একটা গাড়ি মানে পাশ কাটায় চলে গেল। মানে আমি ভয় পেয়ে গেছি। পরে আর ওই দিকে আমি ইন্টেনশন দেওয়ার টাইম পাইনি, রাস্তা ক্রস করে চলে আসছি এদিকে। মানে আমি বলছি না এটা ভৌতিক কোনো কিছু, বাট সিরিয়াসলি মানে অদ্ভুত, এমন উইয়ার্ড জিনিস আমি দেখিনি। না, আসলে এরকম অদ্ভুত ঘটনা ঘটে। এটা তোর কথা থেকে আমার যেমন একটা জিনিস মনে পড়ে গেল, খুব ছোট্ট একটা কনফিউশনের স্টোরি আমার সাথে ঘটেছে। আমি জানি না মানে কতটুকু সিগনিফিকেন্ট ব্যাপারটা, ওইভাবে প্রমাণ আমি দিতে পারবো না। জাস্ট এতটুকু জানি যে আমাদের বাসায় খুব দুঃসম্পর্কের একজন আত্মীয় এসেছিলেন আর কি। তো তিনি ঠিক মানে 5:15টার দিকে খুব তাড়াহুড়া করে বের হলেন, উনি নামাজ পড়তে যাবেন। তারপরে উনি নামাজ পড়ে যখন বাসায় চলে আসছেন, তখন তার মানে যার মাধ্যমে সে আত্মীয়, সে আমাকে ফোন করে বলল যে উনি মনে হয় মসজিদে আসছিল, আমি মাত্র বের হইতে দেখলাম, ডাক দিলাম কিন্তু উনি শুনলো না। এটা যখন উনি ফোনে কথা বলছে, তখন আমাদের বাসায় নক হচ্ছে, আমি দরজা খুললাম, উনি ঢুকলো। আর মসজিদ থেকে আমাদের বাসার ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 মিনিটের। আমি এখন পর্যন্ত জানি না দোস্ত ব্যাপারটা। তুই তখনও ফোনে? হ্যাঁ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো না আসলে কারোর সাথে ওইভাবে বলা যায় না। মানে এটা বলার তো কিছু নাই, বিশ্বাস করা না করা, মানে এটা একটা কনফিউশন আসলে। যাই হোক, আমরা আসলে মনে হয় অন্য গল্পে বেশি চলে গেছিলাম। যাই হোক, আবার আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে ফেরত আসি। আমার আরেকটা ঘটনা আছে। ওই খিসকে থাকা অবস্থায় আমি তখন হঠাৎ করে আমার এই যে তার বাড়ির দিয়ে গেলাম, তখন তো আমার মাসে বা 2 মাস পর একবার আসতে হবে। তখন রাত্রে, এটা শীত সিজনে, আর কুয়াশা অনেক ছিল এটার এই দিনকার। বহু শীতের মধ্যে আমি রাত্রে বাড়িতে আসতেছি, তাই আমি গেলাম। এই দিনকা খুব সম্ভবত হরতালা ছিল, মানে গাড়ি ঘোড়া বন্ধ ছিল। আমরা যে নান্দাইলের যে ডাইরেক্ট বাস আছে, সে বাসটা ধরতে পারিনি, এটা বন্ধ। কিন্তু কিশোরগঞ্জ যে ক্লাসিক, এই বাসটা আমি একটা বাসই আছে, এই বাস গেলে পরে আর যাওয়া সম্ভব না। ভাবলাম কিশোরগঞ্জ যাওয়ার পর বাড়িতে যাবো, কোনো সমস্যা নেই। তখন এই কিশোরগঞ্জে নামে গেলাম, তখন আমি রওনা দিলাম বাড়ির দিকে, নান্দাইল চৌরাস্তার দিকে। তখন চৌরাস্তা পর্যন্ত গেলাম, মানে বেশিক্ষণ লাগে না, অল্প সময় গেছি। কিন্তু তখন বেজে গেছে প্রায় রাত্রের 2:30 বা 3টার মতো এরকম বেজে গেছে চৌরাস্তা ঘটনা। তখন অনে যায় যে কিচ্ছু নাই, আমি বাড়ি যাবো কেমনে।
এখানতে 18 বাড়ি প্রায় 8-10 কিলো, হিন্দে আছে 2 কিলো, 12-13 কিলোমিটার রাস্তা। তো হাঁটাও সম্ভব না। হাঁটাও সম্ভব না। 5 কিলো রাস্তা হইলে একটা যেতাম না, সমস্যা নাই। তখন আছে শুধু একটা সিএনজি। এই সিএনজি এনে ভাড়া হইলে মনে করেন 18 বাড়ি হইলো 15 টাকা, আর ওই হিন্দে আমরা বাড়িতে হইলো 10 টাকা বা 15 টাকা। আচ্ছা, তো মোট 30 টাকা ভাড়া। সিএনজি চাই 200 টাকা। সিএনজি ওয়ালার এটা প্রায়ই করে থাকে। পরে কইলাম যে ভাই আমি 150 টাকা দিব না, আমার দিয়ে আন বাড়িতে। তখন এই যে রাস্তায় যামু, মাঝখানে এনে একটা কলেজ আছে 18 বাড়ি, এই কলেজের সামনে একটা শ্মশান আছে। আচ্ছা, এই শ্মশানটা মানে এই আমরা এই অর্থ অঞ্চলের যত হিন্দুরা আছে সব এনে এটা ব্যবহার করা হয়। এই চিন্তা তারপরে তখন আমরা দুজনে রওনা দিলাম, সিএনজি ওয়ালা আর আমি কিন্তু এইসব বিষয়ে বেশি ভয় পাইতাম না, ভয় পাই কিন্তু খুব কম। পরে দুজনে রওনা দিলাম। আচ্ছা, বাড়িতে আমার যাইতে রাতের ভিতরে। পরে ওই সিএনজি দিয়ে আসতেছি, তখন ওই যে শ্মশানের প্রায় এই 8-10 গজ পিছনে কুয়াশা, মানে কিচ্ছু দেওয়া যায় না এমন একটা অবস্থা। সিএনজিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওই- কতটুকু পথ যাওয়ার পরে বন্ধ হলো এটা? শ্মশানের থেকে 8-10 গজ মানে দূরে গিয়েই? আর 8-10 গজ সামনেই হচ্ছে শ্মশান। শ্মশান। ওকে, সিএনজি একবারে একদম স্টার্ট নিতে পারে না। তখন সিএনজি ওলা কইতেছে যে ঠান্ডা গ্যাস বসে গেছে। রাইট। এই কথা কইতেছে। আমি মনে মনে করি ঠান্ডায় তো গ্যাস বইছে না, সামনে শ্মশানটা আর কিচ্ছু না। মানে সিএনজি ওলা যে কথা কইতে ভয় পায়, তখন আমি আর কিছু কই না। আমি কই দেখেন কি হইছে। তখন এনে আবার গাছের পাতা এটা বকসবর কত কি তাহে, তখন আগুন ধরায় দিয়ে হারাই রইছি ঠান্ডার মধ্যে। আচ্ছা, তখন হঠাৎ করে আগুন ধরানোর পর কিছুক্ষণ পর সিএনজি স্টার্ট লইছে। লোহার পর যে শ্মশান বরাবর আইছে, সিএনজি আবার বন্ধ হয়ে গেছে। মানে এখানটা আইতেই পারতাছি না কোনো রকমে। তখন প্ল্যান করতেছি যে এই জায়গায় তো কোনো বাড়ি ঘরও নাই বা কোনো কিছু দোকানপাট কোনো কিছুই খোলা নাই, এখন আমরা যাবো কই? বা এনা ডাক দেওয়ার মতো কোনো লুহও নেই, কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। রাস্তা একটাই, ওই ব্যাকে যাওয়া নেই সামনে যাও। ব্যাকে তো যাওয়া সম্ভব না, গেলে সামনে যাবো, সামনে গেলে বাড়ি ঘর বা দোকানপাট কাছে আছে, আর ব্যাকে গেলে একদম দূরে। সিএনজি ওলারে সাহস দিতেছে আমি যে ভাই কোনো কিছু হয় নাই, কোন রকম খালি এই জায়গাটা পারে না। সিএনজি ওলা টার পাইছে যে এই জায়গাটা তো একটু শ্মশান জায়গা, যেহেতু একটু ভয় পাইতেছে। ডর মানে ভয়। সিএনজি ওলারে সাহস দিতেছে আমি যে ভাই কোনো কিছু হয় নাই, কোন রকম খালি এই জায়গাটা পারে না। সিএনজি ওলা টার পাইছে যে এই জায়গাটা তো একটু শ্মশান জায়গা, যেহেতু একটু ভয় পাইতেছে। তখন সিএনজি ওলারে এনতে একটু কষ্টে মষ্টে শ্মশানটা পাড়াইছি। আচ্ছা, পাড়ায় সিএনজি ওলা টান দিল। প্রায় এই 1 কিলোমিটার আওয়ার পর হঠাৎ করে দেখা দিতেছে যে একজন লোক দূরে যাইতেছে হাইটটা রাস্তা দিয়ে। তো সিএনজি ওলা দেখতেছে যে একজন লোক যাইতেছে, আর যে রাস্তায় যাইতেছে রাস্তাটা একটা রাস্তা 2টা রাস্তা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, মানে 2টা দুইটা রাস্তা দুদিকে হয়ে গেছে গা, মাঝখান দিয়ে দুই ভাগ করা যায় রাস্তাটা, এক সাইড এলার আরেক সাইড অন্যজনের। তো এরকম ভাবে হেলা দেখলাম যে এই বাম সাইডে এক সাইড ছেড়ে দিছে, আচ্ছা, এক সাইড ছেড়ে দিয়া পরের সাইডে ধরছে। মানে সিএনজি ওলা ঠিক আছে রাস্তা, উনিও দেখতেছে আমিও দেখতেছি, কিন্তু দুইজনে ভয় পাইতেছি না। ভয় পাইছি সেটা হইলো যে যখন আমরা বাড়িতে যখন 1 কিলোমিটার দূরত্ব, তখন যায় ভয় পাইছি। কেন? ওনে যায় দেখলাম যে এক লাশ পড়ে দিছে রাস্তায়, লাশ? লাশ। কাপড় দিয়ে ঢাকা। কাপড় দিয়ে ঢাকা। যেমন ওই যে আমরা একটা মানুষ মারা গেলে স্বাভাবিক যেভাবে উত্তর দিকে মানে মাথা দিয়ে রাখে না, শুয়ে রাখা। ঠিক এইভাবে একটা লাশ পড়ে আছে রাস্তার মাঝখানে? রাস্তার মাঝখানে। তখন তো মানে সিএনজি একটু ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। আবার বাড়ি ঘর আছে কিন্তু একটু রাস্তার সাইড একটু জঙ্গলের গভীরে মানে বাড়ি ঘর। আচ্ছা, আচ্ছা, আছে বাড়ি ঘর, সমস্যা নাই। তখন সিএনজি জিয়ালাম যে আমি বিড়ি সিগারেট খান, না ভাই আমি বিড়ি সিগারেট কিনে আমি পান খাই। তখন আমি পকেট বাই করে সিগারেট ধরাইলাম, ধরাইয়া তখন আমি সাথে সিএনজিতে নামতাম, নেমে দেখতাম কি লাশটা এটা। তখন সিএনজি আমারে বাজাইতেছে, না নাইমেন না, দেখি কি হয়। ওই লাশ এনতে যাইবো, আজান দেওয়ার প্রায় 15-20 মিনিট বাকি আছে। আচ্ছা, তখন সিএনজি আমার বাধা দিতেছে। আমি কই না, আমার যাও নিলাম, মানে সিএনজি কথা আমি মানি না, নামাই না চাইতেছি যাইতে। সিএনজি দিল না, না দিলে আমি আর জোরাজুরি করলাম না। তারপর 15-20 মিনিট এনে মানে দুজন অপেক্ষা করলাম, করার পর আজান দিল, লাশ নাই একদম। কতক্ষণ পর্যন্ত কি আপনার সিএনজি লাইট কি লাশের উপরে ছিল? হ্যাঁ, সিএনজি অটোমেটিক দেওয়া যাইতেছে। আচ্ছা, হঠাৎ আপনাদের চোখের সামনেই নাই হয়ে গেল? একদম নাই, আজান দেওয়ার সাথে সাথে নাই। আজান দেওয়ার সাথে সাথে নাই। তখন সিএনজি বললাম যে ভাই তাহেন নাস্তা নুস্তা কইরা পরে আপনার আমি বিদায় দিই। আপনি আপ্যায়ন করে আর কি সিএনজিকে পরবর্তীতে ছেড়েছেন। তো মূল জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আপনারা সামনে লাশ দেখেছিলেন। ওই সময় লাশটা কোনো ধরনের কোনো কিছু ক্ষতি করার বা কোনো আর মানে আমরা যাইতে পারি সময় তো আর অন্য কোনো ঘটনা ঘটে না। আর আপনারা পথে একটা লোককে হাঁটতে দেখেছিলেন, ওই লোকের সাথে কি লাশের কোনো সম্পর্ক আছে? না। আচ্ছা, যেহেতু আপনি বলেছিলেন অবস্থানটা ওই লোকটার, ওই যে আমি যে ভেবেছিলাম লোকটা হাঁটতে দেখছি এটা মানে রাস্তা মানে ডাবল হয়ে গেছিল। বুঝতে পারছিস তুই ব্যাপারটা? আমরা কিন্তু ধরতে পারিনি রোজ এতক্ষণ। আমি এখন বুঝতে পারলাম ব্যাপারটা
যে ওই লোকটা যখন সামনে হাঁটছিল তখন সিঙ্গেল রাস্তা Double ডাবল হয়ে হয়ে গেছিল, মানে উনি এক সাইড থেকে চলে গেছে, সিএনজি আরেক সাইড থেকে চলে গেছে, কিন্তু তারা যখন ওই মোড়ে পৌঁছায় তখন ওটা কোনো মোড় না, সিঙ্গেল একটাই রাস্তা। সিঙ্গেল একটাই একটা রাস্তা। রাস্তা ছিল। আপনি নিজের চোখে দেখেছেন আরেকটা আমিও রাস্তা, সিএনজি হলো দুইজন দেখছি, দুজনেই দেখতাছি কিন্তু সামনে গিয়ে দেখলেন একটাই, একটাই রাস্তা। ওই লোকও নাই। না নিঃসন্দেহে অদ্ভুত ঘটনা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে উনি যেটা বলছিল যে সিএনজিওলা যেটা বলছিল যে গ্যাসটা মানে হঠাৎ ঠান্ডায় গ্যাস ঠান্ডায়। জমে যায়, আমি এটা বিশ্বাস করি, হ্যাঁ, এটা এটা হতে আমি পারে। একবার বলেছি, আমিও এটা এটা বিশ্বাস হয়, করি। এটা হয়। কিন্তু শ্মশানের সামনে যায় বয়ে গেল, এটা হচ্ছে মানে ওইটা। কোইন্সিডেন্টলি হয়তো বা কোনো কারণে ঘটে গেছে। হতেই পারে। সবকিছুতেই যদি আমরা ভৌতিকতা এনে জুড়ে দিই তাহলে আর কিছু থাকবে না। ওয়েল, শুনলাম এতক্ষণ অনেকগুলো এক্সপিরিয়েন্স, বেশ কিছু এক্সপিরিয়েন্স শুনলাম আমরা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে, এবং এক্সপিরিয়েন্স গুলো যতটুকু মানে কি বলবো, যতটুকু স্পুকি বা স্কেরি তার চেয়ে অনেক বেশি স্ট্রেঞ্জ, অদ্ভুত, হ্যাঁ, সেটাই, তাই না? রাইট। প্যারানর্মাল অ্যাক্টিভিটি যাকে বলে, প্যারানর্মাল এরকম অ্যাক্টিভিটি আপনার সাথে আর না ঘটুক, এটাই আমরা এভাবে চাই। আর থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে এসে শেয়ার রিয়ান করার ভাই, জন্য। সুমন ভাই, আপনাদেরকেও থ্যাংক ইউ। তো আমি যে জায়গায় আছি রাত্রে বুঝেন আমার রাত্রে ডিউটি, প্রতিদিন ভাই 4টা বাজে আইতে হয় বা 4টা বাজে যাইতে হয়, হ্যাঁ। একা একা যাইতে হয়, একা একা আইতে হয়, জায়গাটা একটু ভয়ঙ্কর। তো আশা করি এই জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আসবো। যদি কোনো সমস্যা হয়, এটা আমরা চাই না যে সমস্যা হোক, বাট যদি কোনো সমস্যা হয়, যদি হয়। ডট টিম আপনার ঘটে যাওয়া ঘটনাগুলো, আপনার এক্সপিরিয়েন্স গুলো শোনার জন্য সব সময় তৈরি। ওকে, ডট চলছে এবং একের পর এক ঘটনা তো আমরা শুনছি। সো সেই ধারাবাহিকতায় আরো একজন আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে যে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চায় ডট টিমের সাথে। এবং আমরা সেটাই জানতে চাই যে তার এক্সপিরিয়েন্সটা আসলে কতটুকু ভয়ঙ্কর। আজকাল কিছু কিছু ঘটনা কিন্তু আমরা এমন পাচ্ছি যেগুলো আলটিমেটলি হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছে যে না, এখানে যদি একটা অশরীরী কিছু না হয়ে একটা মানুষ হয় তাহলেও সম্ভব। এরকম কিছু ঘটনা আমরা আজকাল পাচ্ছি, মানে একটু বেশি ঘোলাটে, বা মনে হচ্ছে কিছু কিছু মানুষ একটু বোধহয় সহজেই সরাসরি ভৌতিক ব্যাপার চিন্তা করতে শুরু করেছে আগে থেকেই, যে এটা মনে হয় ভৌতিক কিছু, সেটা চিন্তা না করলে হয়তো অনেকের জন্য অনেক ভালো হতো। রাইট, সেটাই। সো দেখা যাক যে এই মুহূর্তে যে আছে উনার ঘটনাটা কোন ধরনের ঘটনা হয়। আমরা আচ্ছা। প্রথমে একটু পরিচয়টা জানি। নাম কি আপনার আমার নাম মোহাম্মদ হুসাইন। এবং কি করেন আপনি, কোথায় আমি থাকেন? বনানী থাকি, বনানী একটা জব করি আর কি। ওকে হুসাইন ভাই, তাহলে আমরা ঘটনার দিকে চলে যাই যে আপনি যে এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে চান, এটা সেটা শুরু থেকে কোথায়, একটু শুনি। কখন, কবে? আমার দেশের বাড়ি আছেন খুলনা, হুম। আমাদের বাড়িটা আছেন মূলত আছেন শ্মশানে পড়ে। শ্মশানের উপর? জি জি, দ্যাট মিন্স হচ্ছে আগে শ্মশান ছিল, ওই জায়গায় বাড়িটা শ্মশান ছিল, বানানো। আমার দাদার আর কি ওখানে এসে বাড়ি করছে। Okay. আচ্ছা, তা আমাদের বাড়িতে প্রায় ঘটনা ঘটতো যে আমার দাদির দরজার সামনে এসে কেউ যেন এসে দাঁড়ায় থাকতো। তো আমার দাদি যে সময় ডাকলে কেউ কোনো সাড়া শব্দ দিত না। আমাদের যে সময় দেখতে বলতো, তা আমরা যেতাম, যা দেখার পরে দেখতাম কেউ একজন দৌড়ে চলে গেছে বাগান পর্যন্ত। মানে আপনাকে দেখতে পেতেন যে দৌড়ে চলে যাচ্ছে? দৌড়ে চলে যাচ্ছে, দৌড়ানোর শব্দ পাচ্ছে, কিন্তু কে যাচ্ছে কিভাবে সেটা আর কি আমরা বুঝতে পারতাম না। মানে রেহান একটু মানে ক্লিয়ার তুই মানে ঘটনাটা উনি যেটা বলেছে। আমি যতটুকু শুনলাম কিছুটা ক্লিয়ার, যে ওনারা দরজা খোলার পরেই দেখতো যে বাগানের ভিতর থেকে কেউ একজন দৌড়ে চলে দৌড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। মানে এমনই মানে মনে হয় যে সিঁড়িতে এই লোকটাই নক করেছিল। এবং নক করার সময় যখন জিজ্ঞেস করা হতো কে, কোনো শব্দ পাওয়া যেত কোনো না শব্দ- পাশ থেকে? দরজা খুললেই দেখতাম যে কেউ একজন দৌড়ে চলে যাচ্ছে, সেটা আপনারা শব্দ পাচ্ছেন, শব্দ ফিল পাচ্ছি। করতে পাচ্ছেন যে দৌড়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন না। কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আমরা ওখানে এরকম প্রায় আমরা মাঝে মধ্যে একটু ভয় পাইতাম যে এরকম কে দৌড়ে যাচ্ছে। চাচাদের বাড়িতেও জিজ্ঞাসা করা হয়তো, কেউ কোনো কিছু বলতে মানে পারতো না। পাশের বাসায় যে জিজ্ঞেস আমার চাচা করছেন। থাকতো আর কি পাশের বাড়ি, তো আমার চাচার কাছে জিজ্ঞাসা করতে কে গেছিল রাত্রেবেলা। তো এরকম কোনো, এটা কি প্রায় ঘটতো? এটা মাঝে মধ্যে করতো আর কি আমার দাদি থাকাকালীনও। আচ্ছা আমরা মানে এই প্রায় 16 বছর হচ্ছে আর কি আমরা তো এই বাড়ি ছাড়া আর কি। আচ্ছা আচ্ছা, মানে 16 বছর ধরে প্রায় আপনি ঢাকাতে। ঢাকায় থাকেন? জি জি, ওকে। আমার ছোট পুকুরে এখন ছোট পুকুর যে সময় বিয়ে দেওয়া হয়, হুম। তো ওনারা আমার ফুফাকে নিয়ে আর কি সন্ধ্যার দিকে আসছে। আসার পর এরকম সন্ধ্যা ইশারা জানার পরে আর কি আসার পর হঠাৎ করে চালের ভিতরে মনে হচ্ছেন কেউ যেন দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা, চালের উপর? চালের উপর, আমাদের যে ঘরটা আমার দাদি থাকে চালের উপর কেউ দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে কিছু সময় পরে আমরা সবাই ভয় পেয়ে যাই, মানে সবাই এক সাইডে চলে আসে। কেন? ওই ভয়তে না চালের উপর দৌড়াদৌড়ির শব্দ? এমন ভাবে মানে শব্দটা এতই বেশি হচ্ছিল আর কি। এত বেশি হতো, সবাই আমার এক পাশে চলে আসছে। আচ্ছা আচ্ছা। তারপরে থেকে পরে সকালবেলা আমরা এই করার পর আমার চাচাটা জানাইলাম, এটা কিছু না, এটা মনে হয় উপরে গাছ আছে, গাছের কোনো শব্দ হবে আর কি। উপরে অনেক জানাই না, হতে পারে, তা আমাদের আর কি কেউ বুঝতে দেয় না। আর আমার যে মূলত আমি যেখান থেকে আরো বেশি ভয় পাইছি সেটা যাচ্ছি, সেটা হচ্ছেন 2013 সালে আমার, আপনারা তো শুনছেন এই রানা প্লাজার ইয়ে হয়েছে দুর্ঘটনা, আমার এক পুরোতো ভাই মারা যায়। আচ্ছা আচ্ছা, মারা যাওয়ার পরে আমি আর কি ওকে মাটি দেওয়ার পরে ওকে পাওয়াছেন 15 দিন পরে। 15 দিন পরে ওখান থেকে জি। বের করা হয়েছে? জি। নিশ্চয়ই অনেক বিকৃত হয়ে গেছে। জি জি,
ওকে মানে ওই চেহারা দেখে আসলে আমার মনের ভিতরে রাত্রে 2টো বাজে দেখছি, ওটা আসলে আমার একটু মনের ভিতরে হালকা একটু ভয় ঢুকে গেছে। তারপরে আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে আমার যে বাড়িটা করা মূলত, আমি ঢাকা থেকে বাড়ি গেলি ওখানে আর কি থাকি ওই ঘরটাই, আর আদারওয়াইজ অন্য সময় ফাঁকা থাকে? অন্য সময় ফাঁকা থাকে। আচ্ছা। তো ওখানে যাওয়ার পর আমার মানে উপরে কোনো গাছও নেই কিন্তু ভাইয়া। তো প্রায় আমার মাঝে মধ্যে আগের থেকেই হালকা হালকা মানে টিনের উপরে কেউ মানে টোকা দিচ্ছে, কেউ বেড়ায় ধাবা মারতেছে, হালকা একটা মনে করতাম যে কিছুই না, যে পাশে যেহেতু পানি ব্যাং ট্যাং লাভ দিয়ে পড়তে পারে, মানে কিন্তু চালের মধ্যে তো যাওয়া চালের মধ্যে। আমার বাড়িটা হচ্ছে কেন, আমার যে সোজা আমি শুই, আমার মাথার সোজা হচ্ছে কবরস্থান। আচ্ছা। ওই পাশে আসতে হলে কিন্তু এক মসজিদ ক্রস করে আসতে হবে কবরস্থান দিয়ে। আচ্ছা। আমার ঘরের পশ্চিম সাইডে 2 হাত দূরে আসছেন আমার চাচাতো ভাই থাকে, ওরও ঘর ওখানে। আচ্ছা। তো ওরা আসছেন ওই পাশে মাঝখানে শুধু বেড়াটা দেওয়া এরকম। আর আমার ঘরের সামনে কিন্তু পুকুর ভাইয়া, আর পূব পাশে সামান্য 2 হাতের মতন মাটি দেওয়া আর কি যাতায়াতের রাস্তাটা। তো ওখান থেকে মানে প্রায় এরকম শব্দ হইতাম, যে এরকম শব্দ রাত্রেবেলা কে করতে হবে, চোর আসলে তো, কারণ এই যে 2 হাতের এই সাইডেও পানি, কবরের সাইডেও কিন্তু ভাইয়া পানি, আমার ঘরের সামনে পুকুর, আমার চাচার বাড়ি থেকেও কিন্তু আসার কোনো ই নেই। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে যে জায়গা থেকে আপনি শব্দগুলো পাচ্ছেন ওই পাশ দিয়ে মানুষের হাঁটা চলার মতো কোনো একমাত্র ধরনের আমার ওই 2 হাত রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমার তো আমার বাড়ির পথে আসতে হচ্ছে। তারপর এরকম প্রায় শব্দ হইতো, তাই আমি আরো গেলাম যে ঘরটা যেহেতু দেওয়া হয়েছে মিলাতে দেওয়া হয় নাই। আচ্ছা, এই শব্দগুলা কি আপনার ওই চাচাতো ভাইকে কবর দেওয়ার পর আগেও মাঝে মধ্যে 2-1 আমার এরকম বলছে, আমার ছোট ভাই থাকতো মাঝে মধ্যে যায়, ও বলছে, ও মানে ওর একটু সাহস বেশি, আচ্ছা, ও এত কিছু গুরুত্ব দেয় না। তো আমি ওরা কয়েকদিন এটা জানাইছি তাকে এরকম তো প্রায় ঘটনা ঘটতেছে। ও আমার বলে কি, যে সময় শব্দগুলো হবে তুই জানলা দিয়ে একটা ম্যাচের কাঠি জ্বালাই দিবি। এরকম সে বলার পর আমি আচ্ছা আমি দেখি আরেকবার কি হয়। যে সময় লাস্ট যে সময় আর কি হয় এরকম প্রায় ঘটনা করে আমার স্বাস্থ্য ভাইকে আমি জানাই রাখিস, স্বাস্থ্য ভাইকে জানাই রাখিস, শব্দটা পাইলে আমি তোর সাথে সাথে জানাবো। তুই একটু যদি খেয়াল করবি যে কবর উপর দিয়ে কেউ এখান থেকে চুপ দৌড়ে যায় নাকি। মানে শব্দটা কি আপনি এই যে আপনার জানালার পাশে হচ্ছে জানালা? হ্যাঁ, ওকে। মানে ওটা তো শুকনা জায়গা, মসজিদের ওখানে কিন্তু সরি একটা বাতি জ্বলে, মানে ওই সোজাসুজি কিন্তু কল। আমি কিন্তু জানলাটা খুললে কিন্তু আমি মসজিদটা স্পষ্ট কবর সহকারে দেখতে পাই। আর আপনার বাসা থেকে মনে করেন খুব জোরে দৌড়ে যদি আমি মসজিদের গেটে চলে যেতে চাই তাহলে কয় সেকেন্ড লাগতে পারে? 5 সেকেন্ডও লাগবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আমি জাস্ট একটু ডিস্টেন্সটা জেনে নিলাম। তারপর 5 সেকেন্ডও লাগবে না। তো এরকম প্রায় আমি স্বাস্থ্য ভাইকে জানাই রাখি। লাস্ট এবার আর কি ঘটনাটা ঘটে, এত জোরে থাবাটা মারে, আজান দেওয়ার পর আমার চাচা আজান দিয়ে দিছে, লাস্ট যে সময় থাবাটা মারছে আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলছি। আমার স্ত্রীটা আমার ভয়তে জড়াই ধরছে, আমি জানলাটা খুলে দেখি কেউ নাই, লাইট তো জ্বলতেছি। স্বাস্থ্য ভাই কেন শব্দটা পাইছি, সে বললো হ্যাঁ পাইছি। এরপর থেকে আর কি ওখান থেকে আমরা আর কি ওই ঘরে আর কেউ থাকে না। পরে সঙ্গে সঙ্গে মাকে ওখান থেকে চিল্লায় ডাক দিলাম, আমার ছোট চাচা উঠে আসছে, চাচাকে বলতে আজান দিয়ে বাড়িতেও ঢুকছে। আমার চাচা দৌড়াচ্ছে কি হয়েছে, আমি বললাম যে এই ঘটনা। আচ্ছা, শব্দটা পাওয়ার পর আমি জানলাটা খুলি, খোলার পরে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে কাউকে দেখতে পাই না, জানলা খুলে পরে আর কি আমি ঘরের ভিতরে দেখে গিয়ে লক্ষ্য করে ঘরের ভিতরে কেউ একজন 1 হাতের মতন একটা ঘাস বন ফালাই রেখে গেছে, কিন্তু এটা কিভাবে আসলে আমি এটা বুঝতে পারলাম না। এটা কি আপনি শিওর যে আগে ছিল না? আগে ছিলই না, একবার তারা পানির থেকে উঠে দিছে। আর আপনি বলছিলেন ঘাস বন, তার মানে কি মানে মাটি সহ অনেকখানি উঠে রেখে মাটি গেছে? না, একটা শুধু 1 হাতের মতন হবে, এক গোছা আর কি নিয়ে এসে রেখে দিয়েছে। তো আবারও সেই মোটিভ নাই রে? মোটিভ নাই, আমিও কোনো মানে মোটিভ খুঁজে পারলাম না। মানে এই প্রমাণটা সে কেন রেখে গেল, সেটা যেই হোক না কেন। যদি আমরা শুধু একটা জিনিস এখান থেকে দেখতে পেলাম, সেই বাড়িটা তৈরির ইতিহাস থেকে এই পর্যন্ত কিছু কিছু ছোট ছোট মিস্ট্রিয়াস ঘটনা, যেটা একটা জিনিস লিঙ্ক করা যায়, কোন একটা সময় এই বাড়িটা টোটালি একটা শ্মশানের উপর তৈরি করা হয়েছে। এটা ছাড়া আমরা আসলে তেমন আর কোনো কিছু ভ্যালিড ওভাবে কিছু পাচ্ছি না আর কি। রাইট, কিন্তু আসলে ভয় যেটা পাওয়ার সেটা তো পেয়েছে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মূলত বিষয়। রাইট, যাই হোক। তো আপনার স্টোরি যেটা আমরা শুনলাম সেটা মানে কি বলবো, যতটা না ভয়ের তার চেয়ে বেশি মানে আমি এভাবে চিন্তা করি যে আপনি কি নেক্সট টাইম গেলে ওই ঘরটাতে তো বোধহয় থাকবেন না, থাকবেন কি? জি না। আচ্ছা, ওই ঘরটা থেকে আপনারা না থাকলে কেউই থাকে না, টোটালি ব্ল্যাঙ্কই থাকে? টোটালি ব্ল্যাঙ্কই থাকে। ওয়েল, আমার ধারণা এই ধরনের ঘর টোটালি ব্ল্যাঙ্ক থাকাই ভালো, যেহেতু কবরস্থানের এত পাশে এমনিতেও জানি কেমন একটা ডিফারেন্স। আরেকটা ঘর আমরা কিন্তু ওরকম অনেক জায়গায় পেয়েছি, অনেক স্টোরিতে পেয়েছি যে মনে কর যে জায়গাটা ফাঁকা থাকছে, খালি থাকছে, স্পেশালি আসলেই কিন্তু খালি থাকছে না। এক্স্যাক্টলি, খালি থাকছে। আমি এখান থেকে একটা জিনিস যেটা বুঝলাম যে ওনারা যেই থাকছে ঘরটাতে কোনো না কোনো কিছু একটা মানে ওনাদের কাছে অদ্ভুত মনে হচ্ছে।
হ্যাঁ, এবং ওনার ঘটনাটা কিন্তু মনেই হয় যে কেউ একজন চাচ্ছে ডিস্টার্ব করতে, যাতে ওই ঘরটাতে কেউ না থাকে। তুমি বের হয়ে যাও এই ঘরটা থেকে। রাইট। যে এই ঘরটাতে হয়তো আমরা জানি না যে আসলে কি হয়েছে, সেটাই। ঘরটা আদৌ খালি ছিল কিনা, খালি রুম সেটাও মানেই একটা খালি না, প্রশ্ন। সেটাই। তো যাই হোক, অনেক ধন্যবাদ হোসেন ভাই, আপনার এই ঘটনা যদি আপনার জন্য যেটা মানে অনেক ভয়ের এক্সপিরিয়েন্স, আরেকজনের জন্য সেটা নাও হতে পারে, কিন্তু যেই মোমেন্টে আপনি এই ঘটনাটা ফেস করেছেন আপনার জন্য নির্ঘাত অনেক ভয়। অবশ্যই অবশ্যই তাই। চল তাহলে আরেকজনের কাছে যাই, আরেক গল্প শুনি। ওকে, ডর চলছে এবং সুমন আর রেহান আছে আপনাদের সাথে, এবং সেই সাথে আমাদের সাথে রয়েছে বেশ কিছু অতিথি যাদের একের পর এক এক্সপেরিয়েন্স আমরা শুনছি। তো চলুন আরো একবার আমরা আরো একজন অতিথির কাছে যাই যার কিছু এক্সপেরিয়েন্স রয়েছে, যেটা আমরা ডর টিমের কাছে শুনেছি, এবং সেই এক্সপেরিয়েন্স গুলো সে আজকে শেয়ার করতে যায় আমাদের সাথে। সো আমরা তার পরিচয়টা প্রথমে জানি। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম। ওকে, কি করেন আপনি? আমি শোরুমে একটা জব করি বসুন্ধরাতে। ওকে, ঠিক আছে। তাহলে আমিনুল ভাই, আমরা ডর টিমের কাছে শুনেছিলাম আপনার কিছু এক্সপিরিয়েন্সের কথা। সো আমরা প্রথমে কোন ঘটনাটা শুনতে যাচ্ছি আপনার কাছে? প্রথমে হচ্ছে আমার কবরস্থানে একটা ঘটনা ঘটছিল, সেটা নিয়ে বলতে চাচ্ছিলাম। এটা কোথায় ঘটেছে এবং কতদিন আগের ঘটনা? এটা গত 4 বছর আগে আমার সাথে ঘটছিল, আমাদের বাড়িতে গোরস্থানে আর কি, আমার কোথায়? মাগুরাতে। মাগুরায়? জি। ওকে, আমরা ঘটনাটা শুনি তাহলে। আমি যখন আগে অটো ভ্যান চালাইতাম, যে ভ্যানের সাথে অটো সিস্টেম করা ওই ভ্যানগুলো চালাইতাম, তো চালাতে চালাতে আমি একটা টিপ পেয়েছিলাম আসরের পর। আচ্ছা। তো আমাদের বাড়ি থেকে আমাদের মাগুরা হচ্ছে 25 কিলো দূরে। তো আমি যখন টিপ নিয়ে যাই, তো যাইতে যাইতে আমার অনেক লেট হয়ে যাচ্ছিল, ইশারা দিয়ে দিছিল পরে যখন আসবো তখন। কোনো মানুষ ছিল না তখন ভ্যানে? জি না, আমার ভ্যানে কোনো মানুষ ছিল না। আমি একটা টিপ নিয়ে যাচ্ছিলাম আর কি, ওই যে গ্রামে যে লাকড়ি বলে ওই লাকড়ি, একটা টিপ নিয়ে যাচ্ছিলাম। ওকে। আমি পরে রাত্রে যখন ফিরছি তখন 10টার বেশি বাজে হয়তো বা। তো যখন আমি কবরস্থানের ইয়াতে ঢুকবো আর কি, তো আমাদের 3 রাস্তার একটা মাথা আছে, তো মাথার থেকে দেখি হঠাৎ বৃষ্টি শুরু হচ্ছে। তো আমি মনে করতেছি বৃষ্টি হচ্ছে, আমি এদিকে দেখলাম না, আমি হইতেও পারে রাইতে, আমি খেয়াল করি নাই। এটা মনে করে রাস্তা বাড়িতে যাইতে হয়, এই রাস্তা দিয়ে হচ্ছে অনেক কাদা হয়, বৃষ্টি হচ্ছিল, কালকে হয়েছিল এবং আজকে যখন হচ্ছে এই জন্য অনেক কাদা হবে দেখে আমি গোরস্থানের রাস্তায় যাচ্ছিলাম। যার পথে আমি যখন গোরস্থানের মধ্যে ঢুকবো তার কিছুক্ষণ আগে আমাকে একটা লোক বলতেছে, আমি গোরস্থানের ভেতর দিয়ে ভ্যান চালিয়ে যেতে হয়? গোরস্থানের ভিতর দিয়ে না, মানে গোরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা আছে। আচ্ছা, যেটা আপনি বৃষ্টি হওয়ার দরুন অন্য রাস্তাটা নষ্ট হয়ে গেছে বলে এই রাস্তা দিয়ে যাচ্ছেন যাতে ভ্যানটা চালিয়ে যেতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, খালি ভ্যান, তারপরে অনেক রাতে বেলা কাদা, তো ওই জন্য ওই পথে যাচ্ছি। যখন যাচ্ছি তখন যাওয়ার আগে আমাকে একজন নিষেধ করতেছে যে আমিনুল তুমি ও পথে যেও না, আমাদের আর কি মেম্বার আর কি কাকা হয়, তো বলতেছে পথে যেও না। তো এমনি কোন কারণে বলতেছে জানি না। তারপর আমি চলে যাচ্ছি, যখন বৃষ্টি হচ্ছে যখন, এই জন্য ওই পথে যাচ্ছে, ওনার কথা না শুনে। তখন গোরস্থানের থেকে আমি 20 থেকে 25 হাত দূরে দেখলাম বৃষ্টি কিছু নাই, এমনিতে পুরো রাস্তা পরিষ্কার। আচ্ছা। তো আমি এটা দেখতেছি, তো যাচ্ছি, কিছু দূর গেছি, যাওয়ার পরে দেখি বিকট একটা আওয়াজ হয়েছে, মেঘের মতন আওয়াজ হয়ে পুরো একবার সলক হয়ে গেছে এলাকাটা, মানে পুরো ফর্সা হয়ে গেছে। একবারে পুরো ফর্সা হয়ে গেছে। ফর্সা হয়ে যাওয়ার পরে আমি বলতেছি এটা মনে হয় বৃষ্টি হয়েছে এই জন্য হচ্ছে। তো আমি কিছু দূর গেছি, যাওয়ার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার পাশ দিয়ে হয়তো বা আশেপাশে কেউ আছে, এরকম কিছু, যে এমনি শুনশান এলাকা, কোনো আওয়াজ নাই। আপনি তখনও তো গাড়িতে গাড়ি চালাচ্ছেন? আমি গাড়ি চালাচ্ছি খালি আর কি। তো বুঝতে পারতেছি আমার পাশে হয়তো কেউ আছে। আচ্ছা। তো আমি মনে করতেছি হয়তো আমার বন্ধুরা কেউ হয়তো শয়তানি করতেছে আশেপাশে। তো আমি দেখি কেউ নাই, যখন তাকাটাকি করতেছি তো একটা লোক ডাকলো যে এইদিকে তাকা। যখনই আমি ওই উপরের দিকে তাকাচ্ছি তখনই আমি কিছু দেখতে পারি নাই, গেটের দিকে তাকাচ্ছি কিছু দেখি না, পরে উপর বলছে উপর দিকে। যখন আমি উপর দিকে তাকিয়েছি তো দেখি যে একটা লোক অনেক লম্বা, অন্তত 10 থেকে 15 ফিট হবে। আমাদের গেটটা এমনিতে অনেক উঁচা, 15 ফিট উঁচা, তার উপরে যে গম্বুজটা থাকে ওরা সুসলো করে। এটা কি হচ্ছে কবরস্থানের গেটটা? হ্যাঁ হ্যাঁ, কবরস্থানের গেটটা। ওকে। তো কবরস্থানের গেটের উপরে যে গম্বুজটা থাকে একটা উঁচা করে, ওইটার উপরে দাঁড়িয়ে আছে ওই লোকটা। অনেক, তো মনে করেন যে অন্তত 30 ফিট উঁচা হয়েছে ওইটা দিয়ে, আর ও যতটা উঁচা। আমি ওটা দেখে আমি কিছুটা ভয় কাজ করতেছিল মনের মধ্যে, তো আমি এই জন্য তখন চালিয়ে চলে যাচ্ছিলাম। তো আমি ওটা যে দেখছি যে থামছে অনেকক্ষণ ধরে, আমি যতটাই ইয়া করতেছি বাড়াচ্ছি আরো কমছে, আস্তে আস্তে এক মোটরকে দাঁড়িয়ে পড়লো অটোটা। আমি অনেক বাড়িয়েছি, ফুল গিয়ার বাড়াই দিচ্ছি, তারপরে মানে অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পরে আমি মনে করছি হয়তো বা বেয়ারিং এর ভিতরে কিছু হয়তো বা ওই পোয়াল টল যে জাতীয় ওইগুলো কিছু হয়তো বা লাগছে, এই জন্য দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি দেখি নামছি, নামে দেখি কিছু নাই, আমি অত পিছনে খেয়াল করি নাই। তো নামি যখন আবার টানবে তখন আবার চলছে, আবার কিছুক্ষণ পরে আবার ওরকম দাঁড়িয়ে গিয়েছে। আচ্ছা। তো দাঁড়িয়ে যাওয়ার পরে আমি পিছন দিক তাকিয়ে দেখি ওই গেটের থেকে
ও হাত অনেক লম্বা করে দিয়ে, তো আমাদের মনে করেন যে গেট থেকেও 35 হাত দূরে ছিল আমাদের রাস্তা, তো ওই গেটের উপর থেকে ও হাত দিয়ে আমার ভ্যানের পিছন টেনে ধরছে, ওইটা আমি দেখতে পারতেছি। আমি যখন ওইটা খেয়াল করলাম যে নিশ্চয়ই ওই জিনিসটা হয়তো কিছু করতেছে আমার সাথে, দাদা বলছিল যে তুমি ওদের প্রতি কোনো ভয় হবে না, তাহলে তোমাকে ওরা বেশি ধরবে, ওরা তার বেশি করে। তো আমি সেটা কথাটা মনে আসছিল যখন, তো আমি ভয় না পেয়ে আমি তখন টান দিচ্ছিলাম, তো তারপরেও আমার সাথে বারে বারে টানে ধরছিল এবং কি একসময় সামনে এসে পড়ছিল, ওখান থেকে সামনে এসে আমার সামনে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে আমি আর ওখান থেকে যাইতে পারতেছিলাম না। তো যখন দেখার পরে আমি একবারে হয়ে গেছিলাম, মানে ঠিক ছিলাম না, তারপরে অজ্ঞান হয়েছিলাম। যে মেম্বার ডাকছিল ওই মেম্বার আসে আমাদের বাড়িতে পৌঁছায় দিছে। তো পয়সা দেওয়ার পরে আমি যখন জানছি যে আমাকে কে পৌঁছায় দিছে আমি জানি না, আব্বু বললো যে মেম্বার পৌঁছায় দিছে। কিন্তু আমি মেম্বারের বাড়িতে যাই শুনি যে মেম্বার আরো 3 দিন আগে যশোরে গেছে, কিন্তু মেম্বারের বাড়িতে এখন আসে নাই। দ্যাট মিনস যেই মেম্বার আপনাকে যেতে নিষেধ করেছিল উনি তখন ওই এলাকাতেই ছিল? ওই এলাকাতে ছিল না, আরো 3 দিন আগে গেছে, আমার ঘটার 2 দিন পরে আসছে। তো এটা বলার পরে আমার কেউ বিশ্বাস করতেছে না, বলতেছে যে তুই কি বলছিস। ডর মানে ভয়। দ্যাট মিনস যেই মেম্বার আপনাকে যেতে নিষেধ করেছিল উনি তখন ওই এলাকাতেই ছিল? ওই এলাকাতে ছিল না, আরো 3 দিন আগে গেছে, আমার ঘটার 2 দিন পরে আসছে। তো এটা বলার পরে আমার কেউ বিশ্বাস করতেছে না, বলতেছে যে তুই কি বলছিস। তারপরে থেকে আমার অনেক শরীর খারাপ হয়েছিল যে কোনো একটা অবস্থায়, ওই সব ভয়ের কারণে হয়তোবা। এটাই ছিল আমার ঘটনা। ওকে, ওয়েল আলটিমেটলি এক এক করে সবার এক্সপেরিয়েন্সই আমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে এবং আমাদের লিসনাররা অলরেডি জেনে গেছে কে আজকে কি এক্সপেরিয়েন্স নিয়ে এসেছিল। এবং আমাদের মনে হয় যে ডরে আমরা গত কয়েক এপিসোডে যেই ধরনের ঘটনা শুনেছিলাম সেই কম্পেয়ার টু দ্যাট এপিসোড মানে এটা খুব একটা ছিল না, মানে ওইগুলার মতো হয়তো ভয় অনেকেই পাননি। হ্যাঁ, আসলে কিন্তু যারা এটা ফেস করেছে তাদের কিন্তু সেম ভয়ের ছাপটা তাদের চোখে মুখে ছিল এবং সেম এক্সাইটমেন্টের মধ্যেই তারা ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই বলে এই ধরনের স্টোরি হলে ভালো হয়, ওই ধরনের স্টোরি হলে ভালো হয়। আমি আগে অনেকবার বলেছি যে ভাই আমরা তো স্টোরি আসলে ঘটাই না, আমরা ঘটে যাওয়া স্টোরিগুলো বলতে জায়গা দিই। সো আপনারা যদি এক্সপেক্ট করেন যে আপনারা চাইলেই গ্রামগঞ্জের স্টোরি হবে, আপনারা চাইলেই শহুরের স্টোরি হবে, আপনারা চাইলেই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলা হবে, নো, ইটস নট পসিবল ব্রাদার। আসলে এটা আর পসিবল। সবচেয়ে বড় কথা, গ্রাম হোক শহর হোক ভয় তো ভয়ই, যে যখন যেখানে থেকে ভয় পাচ্ছে সেটাই তার কাছে অনেক বড় সেটাই। বিষয়। অত্যাধুনিক উত্তরা এলাকায় আমরা এখন বসে প্রচন্ড মডার্ন একটা ফ্যামিলি হাউসের ভিতরে বসে আমরা যে রুমটার মধ্যে আছি, এই রুমটা দেখলে ডরের এমন কোন লিসনার নেই যে ভয় পাবে না। সো লেটস গেট ইনটু দ্য রুম দোস। রুমের ঘটনায় যাওয়ার আগে তুই একটু আগে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা বললি, হ্যাঁ, ওইটা থেকে আমার একটা বিষয় হঠাৎ মনে আসলো যে আমি কিছুদিন আগে একটা ডকুমেন্টারি দেখলাম, ওখানে একটা বিষয় ছিল কি এই আধুনিক যুগে এসে একটা জিনিসের মিস্ট্রিটা তারা সলভ করতে পারছে না, যেটা হচ্ছে পৃথিবীর প্রায় 10,000 স্পট রয়েছে যে স্পটে অনেক বড় বড় চিত্রকর্ম আঁকা আছে। মানে বড় বড় ইন সেন্স একটা চিত্রকর্ম মনে কর পুরো 2টা স্টেডিয়ামের সমান, মানে কোন একটা মানে ল্যান্ডস্কেপ আর কি, কি যেন একটা নাম আছে এগুলোর, নামটা আমি ভুলে গেছি। কি বলে আমি ওই ডকুমেন্টারিতে দেখলাম এটা নাকি প্রায় 10,000টা পাওয়া গেছে এখনো পর্যন্ত, কিন্তু মানে আইডিয়া করছে এটা হয়তো এলিয়েনদের কাজ, কিন্তু তার কোনো প্রুফ পাওয়া যায়নি। এবং যেই জায়গাগুলোতে এই ঘটনাগুলো ঘটেছে একজন মানুষের পক্ষে এটা সম্ভব না, আর যদি অনেক মানুষ একসাথে করতে যায় এটা সবার নজরে আসতো। এবং এগুলা এত বিশাল এরিয়া নিয়ে করা হয়, মানে যেটা তুই মানে অনেক উপর থেকে, সেই প্লেনের উপর থেকে অ্যাবাউট টু টেল ইউ যে এইটা কেন আসলে অদ্ভুত। এটার অদ্ভুত হওয়ার মেইন রিজনটাই এটা দোষ। আমি যখন পড়েছিলাম এই ব্যাপারটাতে আমি একটা জিনিস জেনেছিলাম যে ওরা যে জিনিসগুলো এঁকে গেছে, কে বা কারা আমরা জানি না, ওই জিনিসগুলো যেই অ্যাঙ্গেল থেকে পুরোটা একসাথে দেখা যায় অত উঁচুতে ওঠার টেকনোলজি ওই আমলে ছিল না, রাইট, সেটাই। এবং সবচেয়ে বড় কথা এখনো মানে সর্বশেষ একটা ঘটনা আমি পেলাম 2015 সালে হয়তো ঘটেছে। এটা ইতালির একটা শহর আছে, নাম হচ্ছে তুরিন, খুব সম্ভবত। ওই তুরিন শহরে ভুট্টা ক্ষেত আছে না, বিশাল এরিয়া নিয়ে। তো একজন পাইলট ওই উপর দিয়ে যাচ্ছিল, ওই পুরো বিস্তৃত ক্ষেতের পর ওখানে উপর দিয়ে যাচ্ছিল। একজন পাইলটের হঠাৎ করে নজরে আসছে একটা সার্কেল, এবং ক্রপ রাইট, তো এই নামটাই আমি মনে করার চেষ্টা করতেছি। ক্রপ সার্কেল নিয়ে সার্চ করলে অনেকেই পাবে এটা, রাইট, সেটাই। এই ক্রপ সার্কেলটা তার এই হঠাৎ চোখে পড়ে এবং এটাতে খুব সুন্দর কিছু কাজ করা ছিল। এরপরে তারা এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে, কিন্তু আশেপাশের কোনো বাসিন্দা এই ধরনের কাজের সাথে জড়িত ছিল। আর কে করতে যাবে, কার ক্ষেত নষ্ট করে আরেকজন দেবে? আমি যখন একটা ক্ষেত করতে যাচ্ছি আমি তো এটার প্রোটেকশন দিয়ে রাখবো অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো ওভার দ্য নাইট হয়ে যাচ্ছে,
এগুলার এই ধরনের একটা কাজ করতে তোর একটা বিশাল টাইম কিন্তু লাগবে। এক্স্যাক্টলি, অনেক বড় একদিন টাইম দুদিনে লাগবে, করতে পারবি। এবং অনেক বড় প্ল্যানিং লাগবে, একটা আর্কিটেকচার প্ল্যানিং লাগবে, to be Right, honest। সেটাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা করতে আমার ধারণা যে প্লেনও দরকার, উপর থেকে আমাকে দেখতে হবে যে Vision ই যদি আমার না থাকে। যাচ্ছে কিনা। তো এই জিনিসগুলোর প্রায় 10,000 জায়গায় ছড়িয়ে আছে, এখনো পর্যন্ত এটার কোনো ধরনের সমাধান পাওয়া যাচ্ছে না মডার্ন সায়েন্সের যুগে। ওয়েল, এইগুলো সমাধান আসলে পাওয়া অনেক সময় পসিবল হয় না। যেমন অনেকদিন আগে আমি খুব ছোট করে একটা কেসের কথা বলেছিলাম তোকে, তামাম সুদ কেস, right, মনে আছে তো? বলেছিলি একটা। ওইটাকে কিন্তু অনেকে আবার সামারটন বিচ কেস নামেও জানে, কারণ ঘটনাটা সামারটন বিচ অ্যাডিলেডে ঘটেছিল। তো এই ঘটনাটা নিয়ে আমাকে একজন লিসনার আমাকে পাঠায়, ইউসুফ হোসেন নামে, যে ভাইয়া এই ঘটনাটা নিয়ে জানতে চাই। তো আমি তাকে বললাম যে ভাই এটা নিয়ে তো আমি বলেছি। তখন আমি দেখলাম যে না, সামারটন বিচ নিয়ে আমি আসলে কিছু বলিনি, আমি শুধু তামাম সুদ কেস নিয়ে বলেছি। তারপরে যেটা জানতে পারলাম দোস্ত, ওই যেই লোকটার পকেটে এই তামাম সুদ লেখাটা ছিল, এই অবস্থায় যাকে মৃত পাওয়া যায়, সে কিন্তু ওখানে বসে মৃত্যুবরণ করেছে। ওই দিনই রাত্রে 12টা-1টার দিকে তাকে কেউ একজন দেখে ওইখানে বিচে, তারা জগিং করছিল একটা কাপল, এবং তাদের দিকে তাকিয়ে লোকটি হাত নাড়ায়, তার মানে তখনও সে জীবিত ছিল। এবং সায়েন্টিস্টদের কথা অনুযায়ী রাত্রে 2টা থেকে 5টার মধ্যে তার মৃত্যুটা হয়। এবং আজ পর্যন্ত তো অস্ট্রেলিয়ার মতন একটা দেশে এত ডাটাবেস ঘেটে এখনো কিন্তু ওই লোকটার 0% আইডেন্টিটিও পাওয়া যায়নি, যে সে আসলে কে, কোথার থেকে আসলো। নট ইয়েট। এমন অনেক জায়গাতে অনেক কিছু ছড়িয়ে বাই দ্য ওয়ে, এই কথাটা এখন কি জন্য বললাম, কারণ তুই যেহেতু এলিয়ান বিষয়ে কিছু কথা বলছিলি, তো এই তামাম সুদ কেসটা অনেকেরই ধারণা এলিয়ান রিলেটেড সামথিং। ওকে, তো যাই হোক, এবার আমরা একটু মানে রুমের মধ্যে ঢুকি। রাইট, এই রুমে আমরা আজকে কেন এসছি, এবং এই রুমটাতে আসলে যারা নিয়ে এসছে এই রুমেরই বাসিন্দা। রুমটা যদিও একটু তাদের মানে অ্যাটলিস্ট থাকার জন্য ব্যবহার করা হয় না। এটা এই রুমে আমি তো থাকতে পারবো না দোস্ত। এই রুমটার একটু বর্ণনাটা দিয়ে দে যে Yes. কিরকম। এ ধরনের একটা রুমের কথা আমরা অনেক আগে একজনের কাছে শুনেছিলাম, খুব সম্ভবত ডরের 35, 34 বা 36 নম্বর এপিসোডে, যখন আমাদের কাছে আকিব এসেছিল এবং বলেছিল তার এক বন্ধু ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে খুব ইন্টারেস্টেড, এবং তাদেরকে দাওয়াত দিয়ে নিজের বাসায় নিয়ে গিয়েছিল। তো সেই বাসাটা যাওয়ার আমাদের ভাগ্য হয়নি, কারণ ধানমন্ডির ওই বিল্ডিংটা ভেঙে ফেলা হয়েছিল অলরেডি। বাট দুর্ভাগ্যজনক ভাবে বলবো না, ভাগ্যজনক ভাবে এই রুমটাতে আসার আমাদের উপায় হয়েছে, এবং উই ক্যান সি আ লট অফ রিজেম্বলেন্স, অনেক মিল দেখতে পাচ্ছি আকিবের সেই বর্ণনার সাথে। ফর এক্সাম্পল, এখানে দুটোই জানালা আছে দুই সাইডে, কিন্তু জানালার উপরের পর্দা এত ভারী এবং কালো, বাইরে থেকে বিন্দু মাত্র আলো আসার সম্ভাবনা নেই। অনেক অবাক একটা ব্যাপার, এত মডার্ন একটা বাসা, এই বাসায় এই রুমটার মধ্যে একটাও ভেন্টিলেটর নেই, এই রুমের মধ্যে কোনো এসি নেই, এই রুমের মধ্যে কোনো ফ্যান নেই, কিছুই না। এবং এই রুমে আজ যেটা আছে সেটা হচ্ছে চারিদিকে ছড়ানো ছিটানো কিছু তাক আছে, বেশ কিছু ধর্মগ্রন্থ আছে। আমি জানি না এই ধর্মগ্রন্থগুলো কি কাজে লাগতো বা কিভাবে কাজে লাগানো হতো। আমরা যেই রুমে, যার রুমে আছি, যার পার্সোনাল রুমে আছি, তিনি অ্যাকচুয়ালি এখন আর নেই। এই রুমটা এইটার মতোই রেখে দেওয়া হয়েছে, কারণ তাদের যে সন্তানরা আছে তারা সে শত হলো যে যাই হোক, যে ঘটনায় ঘটেছিল তাদের মা যেহেতু, এবং কিছু একটা এক্সিস্টেন্স তার আছে বলে তারা বিশ্বাস করে এখানে। এবং আমি বলবো দোস্ত স্ট্রেট কাট, আমার মনে হয় তারা সাহস পায়নি জিনিসগুলো সরানোর। সাহস, আবেগ সবকিছুই যদি একসাথে আমরা কম্পেয়ার করি, কোন একটা কারণে তারা রুমটাকে অনেকটা আগের মতোই রেখে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে আগের মতো রেখে দিয়েছে, আগে কি ছিল তাহলে, আগে কি ঘটনা ঘটতো এই রুমটাতে, সেটা হচ্ছে মূল পয়েন্ট। আর মূল পয়েন্ট যদি একবারে ছোট্ট করে বলতে চাই, দিস ওয়াজ আ ব্ল্যাক ম্যাজিক স্পট। এখান থেকেই ব্ল্যাক ম্যাজিক করা হতো। আপনারা শুনলে খুব অবাক হবেন, যেই মহিলার কথা আমরা বলছি তিনি একটা নামকরা কোম্পানিতে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার জব করতেন, এবং তাকে দেখে পৃথিবীর কারো পক্ষে বোঝা সম্ভব না যে ব্ল্যাক ম্যাজিক, বা যদি সোজা বাংলায় বলি কুফরি, এই ধরনের একটা শিক্ষিত লেভেলের মহিলা এভাবে সিরিয়াসলি নিয়ে করতে পারে। এই রুমের মধ্যে মানুষের হাড়গোড় থেকে শুরু করে পশুর চোখ পর্যন্ত ছিল। কিন্তু এখনো পর্যন্ত রুমটার যে এনভায়রনমেন্ট যথেষ্ট পরিমাণে স্ক্যারি একটা এনভায়রনমেন্ট, কিন্তু প্রচন্ড স্ক্যারি একটা এনভায়রনমেন্ট। আমরা নিজস্ব লাইটের ব্যবস্থা করেছি, কারণ এই রুমে কোনো লাইটও নেই, এই রুমে কোনো লাইট ইউজ করা হতো না। কিছু মোমবাতি এখানে রাখা আছে, এবং মোমবাতিগুলোও কালো। এই কালো মোমবাতিগুলো ইউজ করেই কিছু একটা করা হতো, এবং যা করা হতো সেটাও আমরা বলবো, কিন্তু সরি, আমরা কারোই নাম বলতে যাব না, এবং এই প্রসেস গুলো আমরা সম্পূর্ণ বলতে চাই না, কারণ অনেকে অতি উৎসাহী মানুষ আছে যে প্রসেস গুলাকে অ্যাপ্লাই করতে গিয়ে আবার না বিপদে পড়ে যেতে পারে। যাই হোক, ঘটনা হচ্ছে যে ওনার যে মৃত্যুটা হয়েছিল ওটাও কিন্তু একটু অন্যরকম একটা মৃত্যু ছিল, যেটার মধ্যে রহস্য এবং একটু বলছিস তুই, মানে আমার কাছে মনে হচ্ছে একটু বলতে কি, রহস্য তো রহস্যই, তাই না?
তো সেইখানে এই মহিলাটা যখন মারা যায়, এই রুমের ভিতরে যখন তার লাশটা পড়েছিল খুবই স্বাভাবিকভাবে বিছানার উপরে, এবং দেখে মনে হচ্ছিল যেন সে প্রিপারেশন নিয়ে নাকি শুয়েছে যে আমি এখন মরবো, এই ধরনের একটা ব্যাপার ছিল তার শুয়ে থাকার মধ্যে। দ্য থিং ইজ, উনি তো সেদিন বাসায় ছিলেন না দোষ, কিন্তু ওনার লাশটা এখানে পাওয়া গেছে এবং কেউ দরজা খোলেনি, কেউ বন্ধ করেনি। সো বুঝতেই পারছেন মানে আসলে কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটনা ছিল এটা আসলে কেউ শিওর না। কারণ উনি অফিস থেকে বের হওয়ার পরে যতটুকু আমরা খবর পেয়েছি, তার সন্তানরা আমাদের যতটুকু বলেছে 6টা সাড়ে 6টার দিকে খুব সম্ভবত সে তার অফিস থেকে বের হয়। সেই অফিস হচ্ছে খুব সম্ভবত গুলিস্তান বা এরকম কোন একটা জায়গায়। ওনার লাশটা পাওয়া যায় এখানে 10টা 11টার দিকে রাতে। এই মাঝখানের যে 3-4 ঘন্টা, এই সময়টা উনি কোথায় ছিলেন, কিভাবে ঘরে ঢুকলেন? কারণ তার সন্তানরা যখন বাসায় ঢোকে তখন তারা তালা খুলে ঘরে ঢুকে, বাসায় আর কেউ ছিল না। উনি নিশ্চয়ই বাইরে থেকে তালা দিতে পারবেন না, তাই না? এইটা তো গেল ওনার মৃত্যুর ঘটনা। আর এছাড়া সবচেয়ে ভয়ঙ্কর যেটা ব্যাপার, এই যেই 2জন সন্তান, এক ভাই এবং এক বোন, আমাদেরকে যারা এই ঘটনাগুলো বলেছে, এই দুজনকেও এই মহিলা ব্যবহার করতেন ব্ল্যাক ম্যাজিকের পারপাসে, এবং ছেলেটিকে শুধুই ব্যবহার করা হতো কোনো একটা সার্টেইন টাইমে তার ছোট বোনকে শক্ত করে ধরে রাখার জন্য। কারণ তার মধ্যে প্রচন্ড কাঁপুনি সৃষ্টি হতো, এবং এই ভাই প্রচন্ড ভয় এবং মায়া থেকে বোনকে জড়িয়ে ধরে রাখতো, কারণ সে দেখতে পেত তার বোনের দাঁতের সাথে দাঁত লেগে যাচ্ছে বিচ্ছিরি ভাবে, তার চোখ উল্টে যাচ্ছে, চোখের মনি দেখা যাচ্ছে না, এবং সেখান থেকে টপ টপ করে পানি পড়ছে। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতো, এবং সামহাও ব্ল্যাক ম্যাজিকের স্বার্থেই এই দুজনকে তাদের মাই ব্যবহার করত, যে কারণে তারা একেবারেই চাচ্ছে না যে আমরা তাদের বা তার মায়ের নাম বলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি দোস্ত, মৃত্যুর পরেও কিন্তু ওদের মা ওদের কিছু কিছু কথা অনুসারে মানে ওদেরকে ছেড়ে একবারে যায়নি। ঘরটা যেটা আগেই বলেছিলাম যে এখন অনেকটা রয়ে গেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনারা বিশ্বাস করে যে হয়তোবা ওনার এক্সিস্টেন্সটা এখনো আছে। এবং তুই একটু আগে বললি না যে ওনার ব্যাকগ্রাউন্ডটা এত বেশি মানে ব্রাইট ছিল, ইন এ সেন্স এডুকেশনাল লেভেল থেকে বা ক্যারিয়ারের দিক থেকে চিন্তা করলে। বাংলাদেশে একটা ঘটনা প্রায় অনেক 10-12 বছর কিংবা 15 বছর আগের ঘটনা হয়তো হবে, মনে আছে কিনা জানি না, তোর 2জন বোনের সন্ধান পাওয়া গেছিল, ডক্টর ছিল, রাইট, যারা প্রায় 15-16 বছর ধরে একই ঘরের মধ্যে ছিল। রাইট, মানে মিরপুরের একটা বাসা, মিরপুরের খুব সম্ভবত। আমি তোকে বলবো একটা কথা আজকে, বলে দিই। ডর তো কিছুদিন আগে শুরু করলাম, এই ডরের পিছনে মানে ভয়ের পিছনে আমি অনেকদিন ধরে ছুটছি। আই হ্যাভ বিন টু দ্যাট হাউস, তাই এক রাত পুরা ছিলাম। আমরা একটু ঘটনাটা শুনি। মানে আমি তখন আমি আসলে এত বিষয়গুলো নিয়ে ঘাটাতাম না সিরিয়াসলি, মানে ডর শুরুর পর থেকে বা এর কিছু আগে থেকে যতটা ঘাটাই, আমি আগে অতটা ঘাটাতাম না এই বিষয়গুলো নিয়ে। এই ব্যাপারে আমার ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল, এবং এই খবরটা আমি আমার এক ফ্রেন্ড ছিল মশিউর নাম, ওর সাথে আমার এখন ফ্রেন্ডশিপ নেই কোনো এক কারণে, সেই ফ্রেন্ডের কাছ থেকে আমি এই ঠিকানাটা জানি, এবং ওরাই আমাকে চ্যালেঞ্জ দেয় যে আমরা গাড়ি করে তোকে নামায় দিয়ে আসবো, তুই পারলে এক রাত এখানে থাক। ওয়ার্ল্ড টপকে যাইতে হয়েছিল। অভিজ্ঞতাটা কি ছিল তোর? অভিজ্ঞতাটা ছিল দোস্ত প্রচন্ড মানে গা ছমছমে একটা অভিজ্ঞতা। ওই রকম কোনো ভাইরাল কিছু আমি দেখিনি। আমি প্রচুর শব্দ পাইছি, সারা রাত আমি প্রচুর শব্দ পাইছি, এবং প্রত্যেকবারই আমি যেদিকে ঘুরেই বসি না কেন আমার পেছনে শব্দটা হয়েছে। এটা ছিল আমার জন্য খুবই স্কেয়ারি। মানে একটা পর্যায়ে আমি ঘামতে ঘামতে শেষে নিজের সাহস হারায় আমি আগুন জ্বালাতে বাধ্য হয়েছি, যে না আগুন জ্বালায় বসে থাকি, একটু তো সিকিউরিটি থাকবে, কিছু না কিছু একটা তো তাহলে অবশ্যই আছে। কারণ দোস্ত আমি ঢোকার সময় প্রথমেই মানসিক ভয়টা পাই। যখনই আমি ঘরটাতে ঢুকতেছিলাম, মেইন রুমটাতে, যে রুমটাতে নাকি রুমারটা ছিল যে এই 2জন মেয়ে থাকছে 15-16 বছর ধরে, ওই রুমের সামনে একটা অদ্ভুত জিনিস আছে। ওই রুমের সামনে কিছু একটা লেখা, যেই ভাষাটা আমি চিনি না, ওই ভাষাটা আমি বলতে পারবো না কি লেখা। নিচে 3টা শব্দ হচ্ছে তোর ইংলিশে লেখা। প্রথমে লেখা ট্রাস্ট মি মোহাম্মদ, তারপরে একটা সার্টেন গ্যাপ দিয়ে লেখা মোজেস, এবং তারপরে আরেকটা সার্টেন গ্যাপ দিয়ে লেখা কালি, তারপরে আরেকটা সার্টেন গ্যাপ, সেখানে কি লেখা ছিল মানেটা জানি না। ইট ওয়াজ রিটেন লাইক ডিসাইড। পরবর্তীতে ডিসাইড কথাটার মানে দোষ আমি জানছি এই কিছুদিন আগে আমাদের লিঙ্কন ভাইয়ের কাছ থেকে আর্টসেলের। ডর মানে ভয়। ডিসাইড কথাটার মানে কি জানিস? কি? ভগবান বল, আল্লাহ বল, তাদেরকে খুন করার যারা সিদ্ধান্ত নেয় তাদেরকে ডিসাইড বলে। ওকে, এটা অনেকে আবার নেগেটিভ ভাবে। এটা কিন্তু তো নেগেটিভ না, ব্যাপারটা অবশ্যই নেগেটিভ না। আমি বলতে চাচ্ছি যেটা প্লিজ কোনোভাবে একটা কিন্তু ইনফরমেশন যেটা আমিও নিজে জানতাম না, এটার মানেটা কি, রেহান সেটা জেনেছে, সেটা কোনোভাবেই কিন্তু ওটা ডরের সাথে কোনোভাবে রিলেট করতে যাবে না, কখনোই না। ডরের সাথে ইনফ্যাক্ট আপনারা এই ওয়ার্ডটা নিয়ে সার্চ করতে পারেন। আমি বললাম তো এই নামে ব্যান্ডও আছে। কেউ এখন এই মতাদর্শী হতেই পারে, তাই বলে যে আমরা এটা বলছি বলে আমরাও এই মতাদর্শী, এটা তো না দোষ। আমাদের লিসনারদেরকে তুই এত বোকা ভাবতে পারিস না। অফকোর্স লিসনাররা বোকা না, কিন্তু কিছু কিছু মানুষ খুব বেশি চালাক, আবার কিছু কিছু সময়
নিজের ব্রেনটাকে খাটাতে চায় না, এটা হচ্ছে ঝামেলা। তো যাই হোক, আমরা ব্রেন খাটাতে না চাই আপাতত। তো এই ছিল রুমটার এই অবস্থা আর কি, যে রুমে যেই জন্য আমরা আপনাদেরকে আজকে এখানে নিয়ে এসেছি। বলে আমরা একটা পয়েন্ট বাদ দিয়ে গেছি দোষ, ওনার মেয়েটা কিন্তু এখন আর নর্মাল, অ্যাবনর্মাল। তার বয়স 22-23 মতন, বাট শি স্টিল বিহেভস লাইক 9-year-old চাইল্ড। সো এটাও ধারণা করছে তার ফ্যামিলির মানুষজন যে এটার একটা প্রভাব ওর উপর রয়ে গেছে। আমার কাছে সবচেয়ে যেটা ভয় লাগছে দোষ, মেয়েটা মাঝে মাঝে নাকি একদম অবিকল তার মায়ের কণ্ঠে কথা বলে। এই জিনিসটা আমার কাছে খুব ভয় লাগছে, আমি শুনতে পারলে খুব ভালো হতো। কতটুকু শোনা যায় আমি জানি না, মানে ওই তোর এই কথাটা থেকে আমার একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমরা হয় না অনেক সময় কি বলে প্ল্যান চেট করে কিছু ইয়ে করা হয় না, প্রেতাত্মা ডাকা হয় বা আত্মাকে ডাকা হয়। আমি কিছুদিন আগে একটা জানলাম যে 90s এর দিকে একটা মানে মেথড বলা হয় এটা, যে মৃত আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার একটা ওয়ে ছিল, সেটা হচ্ছে ওটার নাম ছিল ট্রান্স কমিউনিকেশন। আচ্ছা, এটার মানে সিস্টেমটা কি ছিল যে এটার জন্য একটা স্বচ্ছ পানির ধারার দরকার হতো, টেপ রেকর্ডার দরকার হতো, মানে সাউন্ড রেকর্ড করতে হয়, এরকম কিছু দরকার হতো। এরপরে তুই যখন কোনো কিছু একটা প্রশ্ন করবি, তুই এই প্রশ্নের পরে একটা কিছু উত্তর পাবি ওই সাউন্ড রেকর্ডারটার মধ্যে, এবং এটাকে পরে ডিকোড করতে হয় আর কি। মানে এতটা ক্লিয়ার না, মানে বুঝতে পারা যায়, যদিও এটা নিয়ে অনেকটা বিতর্ক আছে। আমি একটা ঘটনা বলি তোকে, সেটা হচ্ছে ইংল্যান্ডে খুব সম্ভবত ঘটনাটা ঘটেছে, 1991 সালের ঘটনা হবে। তো একজন দম্পতি ছিল, তাদের একটাই মাত্র ছেলে ছিল এবং খুব আদরের। ছেলেটার বয়স যখন প্রায় 18 বা 19 হবে, ওই সময় ছেলেটা দুর্ঘটনায় মারা যায়। তো ওই ঘটনার পরে ওনারা অনেকটাই ভেঙে পড়ে, মানে একমাত্র সন্তান, তাদের সবকিছুতে ওই ছেলেটাই জড়িয়ে আছে। ওরা একটা সময় এই ঘটনাটার কথা জানে যে কিভাবে যোগাযোগ করতে পারবে। ওই মহিলা খুব সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে কিচেনের পানির সিঙ্ক আছে, পানি ছেড়ে দিয়েছে, টানা পানি পড়ছে, একটা পানি পড়ার ঝর্ণার শব্দ। উনি রেকর্ডারটা অন করে, পিটার ছিল ওনার ছেলের নাম, পিটারকে ডাকছে, পিটার কেমন আছো এমন দুটা প্রশ্ন করেছে। আবার রেকর্ডারটা চালু করেছে। রেকর্ডারটা চালু করার পর দেখলো যে উনি যে প্রশ্ন করেছে এই প্রশ্নের পরে একটা উত্তর এসছে, যেটা উনার ভোকাল না। রেকর্ডিং এর সময় উনি তো শুনেননি, ওই রেকর্ডার ছাড়া শোনা যায় না। রেকর্ডিং করার পর একটা ভয়েস সে পেল যে একটা রিপ্লাই আসছে, পিটার, তারপরে কেমন আছো পরে বলছে যে সে এখানেই আছে, এবং অনেকগুলা এরকম ঘটনা আছে। কিন্তু সবচেয়ে একটা বিতর্কিত জিনিস হচ্ছে কি, এটাকে সায়েন্টিস্টরা এটাকে ডিনাই করার চেষ্টা করেছে। এই জন্য যখন তোর একটা খুব কাছের মানুষ, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ এভাবে নাই হয়ে যায়, ওই যে সাউন্ডটা, আসলে সাউন্ডটাতে না স্পষ্ট বোঝা যায় না যে এটা পিটার বলছে, অনেকটা মনে হয় পিটারের মতো। কিন্তু ওরা বলছে যে তার মস্তিষ্কে যেহেতু তার কথা ঘুরছে, সে হয়তো এটাকে ওইভাবে কল্পনা মাম্বল করেছে নিজের অজান্তেই, এবং সেটাই রেকর্ডার ক্যাচ করেছে। ধর আমরা পেইন্টিং দেখি না, এক একটা পেইন্টিং দেখলে এক একজনের মনে হয় এটা মনে হয় একটা হাঁস, আরেকজনের এটা মনে হয় একটা মুরগি, মানে এক এক রকম অ্যাঙ্গেল থাকে। তো ওই সাউন্ডটাকেই আরেকজন নর্মাল মানুষ মনে করছে এটা সাধারণ একটা সাউন্ড, আর ওনারা মনে করছে এটা তার ছেলের ডাক, উত্তর দিয়েছে তাকে। ভেরি নাইস এক্সপ্লেনেশন, বাট যার সাথে ঘটেছে সেই জানে কি ঘটেছে। তো যাই হোক, কথায় কথায় আমরা অনেক কিছু বলে ফেলেছি, একটা কথা কিন্তু এখনো বলা হয়নি। রেহান, তোর ঘটনাটা বাকি রয়েছে। ইয়েস, একটা ভালো কথা মনে করেছিস। খুব ছোটখাটোই একটা ঘটনা আমি বলবো, খুব বিশাল কোনো বড় ঘটনা না, বাট ঘটনাটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট লেগেছে। আমি একটা কথা ঘটনাটা বলার আগে বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এই ঘটনাটা আমাকে আমার ফেসবুক পেজে যে পাঠিয়েছে, তার ফেসবুক প্রোফাইলটাও ছদ্মনামে করা। ঘটনাটা আমার কাছে খুব বেশি সত্য মনে হয়েছে বলে আমি ঘটনাটা বলছি। এই ঘটনাটা যদি আপনারা আগে কোথাও শুনে থাকেন, কোনো FM এ কোথাও পড়ে থাকেন, সেই ক্ষেত্রে ডট টিম রেসপন্সিবল না, কারণ যে আমাদেরকে পাঠিয়েছে সে নাম প্রকাশে অনিচ্ছুক। কিন্তু ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে বলে আমি চাই আপনারা জানেন। আমরা আসলে ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরছি, বিশ্বস্ততার ভুল ভাবে মানে ব্যবহার করতে চায়, সেটা আসলে ডরের লিসনার যারা আছে নিশ্চয়ই তাদের কানকে ফাঁকি দিতে পারবে না। রাইট। সো আমি সরাসরি ঘটনাটাতে চলে যাই। ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে একটা টুইন ব্রাদারদের সাথে, যমজ দুই ভাই, দুজনের একই রকম চেহারা। তো জন্মানোর পরে তাদের বাবা মার খুব আদরের সন্তান দুজনই। বাবা একজন ডাক্তার, মা একজন হাউসওয়াইফ, বাট বাবা যথেষ্ট লজিক্যাল একজন পার্সন। সব দিক থেকে তাদের ইটস এ নাইস ফ্যামিলি। যেই ছেলেটা আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে তার বয়স এখন 16। তারই অ্যাকচুয়ালি আরেক ভাই ছিল। তাদের যখন বয়স 3 দুজনেরই, দোতলার ছাদ থেকে পড়ে এক ভাই মারা যায়। খুবই স্যাড একটা ঘটনা ছিল তাদের ফুল ফ্যামিলির জন্য। পুরো ফ্যামিলিটা একটু আলাদাভাবে ডাউন হয়ে যায় এরপরে। তো যাই হোক, প্রথমে কোনো সমস্যা হয়নি। এই 2-1 বছর আগে
যখন জীবিত ভাই হঠাৎ করে তার মধ্যে কিছু চেঞ্জ আসলো। কি ধরনের চেঞ্জ? সে খুব ভালো ছাত্র থেকে খুব খারাপ ছাত্র হয়ে গেল। সে একেবারেই পড়া মনে রাখতে পারছে না, পড়াশোনার প্রতি টোটালি তার ইন্টারেস্ট নাই। 24 ঘন্টা সে বাবা মার কাছে বিভিন্ন রকমের ঝাড়ি খাচ্ছে, খুবই ফ্রাস্ট্রেটেড একটা লাইফ লিড করছে, কিন্তু তার পড়াশোনা করতে একেবারেই ইচ্ছা করে না। একদিন সন্ধ্যাবেলায় সে তার বই খুললো এবং তার কথা অনুযায়ী বইয়ে কোনো কিছু লেখা নেই, সাদা। সে প্রচন্ড ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে ইমিডিয়েটলি দৌড় মেরে তার মায়ের কাছে গেল যে মা, এগুলো কি হচ্ছে, দেখো আমার বইয়ে কিছু লেখা নেই। তো তার মা ধরেই নিল যে ছেলে পড়াশোনা ফাঁকি দেওয়ার জন্য এই ধরনের কথা বলছে, এবং সে খুলে দেখলো সবই আছে। তারপরে সে বকা দিয়ে তার ছেলেকে আবার পড়তে পাঠালো। এই পর্যায়ে সে যখন পড়তে গেল, আবার বই খুললো, দেখলো যে কিছু লেখা আছে এবার বইয়ের ভিতরে। সে নিজেই একটু কনফিউজ হয়ে গেল যে আমি কি একটু পাগলের মতন চিন্তা করছিলাম, হঠাৎ করে কিছু দেখিনি। এই মুহূর্তে সে একটা গোঙানির শব্দ শুনতে পেল পাশের বারান্দা থেকে। যখনই সেই গোঙানির শব্দ শুনতে পেল, সে আবারও একটু ভয় পেল। সে বারান্দায় গেল, বারান্দায় যে দেখলো যে ঠিক তার হাইটের একটা ছেলে পেছনে ফিরে দাঁড়ানো। যখনই সে দেখলো, দেখার সাথে সাথে সে আর মুভ করার মতন একটা ক্ষমতা যে তার থাকে মানুষের, সেটা সে হারিয়ে ফেললো। এবং এই ক্ষমতাটা যখনই সে হারালো, সে আস্তে আস্তে ভয় পেতে শুরু করলো এবং দেখলো সামনের ছেলেটা আস্তে আস্তে পেছন দিকে ঘুরছে। এবং যখনই পুরোপুরি পেছন দিকে ফিরলো, সেম ফেস, সেম ফিগার, সেম এভরিথিং। সে সাথে সাথে তার নিজের ভিতরেই ফিল করলো ইটস হিজ টুইন ব্রাদার, তার যমজ ভাই। ও মাই গড। স্বভাবতই সে প্রচন্ড চিৎকার করলো, কিন্তু তার মুখ দিয়ে শূন্য পরিমাণ শব্দ বাইর হয়নি। এবং সে ভয় পেয়ে একসময় দেখলো যে ওই ছেলেটি, তার সামনের ছেলেটি, যার চেহারা একদমই তার মতন, যাকে সে বুঝতে পারছে তার যমজ ভাই, সে নিজের গালেই নিজে প্রচন্ড জোরে একটা চড় মারলো। এটা দেখে সে ভয় পায়নি, সে পেয়েছে ব্যথা, কারণ তার গালেও লেগেছে সেম ভাবে। এই ব্যথাটা পাওয়ার পরে সে আরো ভয় পেয়ে যায়। তারপরে একসময় দেখলো যে সামনের ছেলেটা কান্না করছে, কিন্তু কান্না করতে করতে সে কিছু একটা তার হাতে বের করলো, সেটা একটা দড়ির মতন, তার কথা অনুযায়ী চাবুক টাইপের কিছু বের করে ছেলেটা নিজেকে মারতে শুরু করলো নিজের পিঠে, এবং মারতে শুরু করলো। এবং একই সাথে তার যমজ ভাই সেই ব্যথাটা পেতে শুরু করলো। প্রচন্ড ব্যথা পাচ্ছিল সে। ব্যথা পেতে পেতে এক পর্যায়ে সে চিৎকার করতে সক্ষম হয়। কোনো এক অজানা কারণে তার ঘরের ভিতরে লাইট নিভে একা একাই আবারও চলে যায়। যখন এটা ঘটে, তখন সে চিৎকার করতে সামর্থ্য হয় এবং চিৎকার করে সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলার পরে তখন তার মা ছুটে আসে। তার মা এতক্ষণ কোথায় ছিল? তার মা ঘুমিয়েছিল, এবং ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখেছে তার ছেলেকে কেউ মারছে। এবং সে ঘুম ভেঙে দৌড় মেরে তার ছেলের রুমে আসে। এসে দেখে ছেলে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে। সত্যি তার ছেলেকে মেরেছে কেউ? না, মারার কোনো সাইন সিগনেচার তো তখনও তারা দেখতে পায়নি। তো একটা পর্যায়ে সে ওই জ্ঞান হারানো অবস্থায়, তার বাবাও খুব কুইক ক্লিনিক থেকে চলে আসে। তার বাবা একজন ডক্টর, আগেই বলেছিলাম। এসে তার ছেলের সাথে সে স্বাভাবিকভাবে কথা বলে জ্ঞান ফেরানোর পরে। তারপরে জিজ্ঞেস করে কি হয়েছিল। ছেলে পুরো ঘটনা বলে, এবং অ্যাজ ইউজুয়াল বাবা বলে, এটা টোটালি তোমার মনের ভিতরে তৈরি কাহিনী। তুমি অ্যাকচুয়ালি ছোটবেলায় তোমার ভাইকে মরে যেতে দেখে অনেক বেশি কষ্ট পেয়েছিলে, সেখান থেকে তুমি তাকে ফেরত আনার একটা অপ্রাণ চেষ্টা করছো, সেখান থেকেই তুমি এসব দেখছো। ছেলে বলে, ওকে ফাইন বাবা, তাহলে যে আমি ব্যথাগুলো পেলাম। ওকে ঠিক আছে, কোথায় ব্যথা পেয়েছো? পিঠে। বাবা শার্ট খুললেন, পিঠের ভেতরে কন্টিনিউয়াসলি দাগ। এবার আর তিনি কোনো জবাব দিতে পারলেন না, এবং একজন ডাক্তার কল করলেন একজন হুজুরকে, কারণ তার কাছে কোনো এক্সপ্লেনেশন নাই। হুজুর আসলেন, ছেলেটাকে দেখলেন। ছেলেটাকে দেখে তার মায়ের কাছে 2 দিন সময় চাইলেন। সময় চাওয়ার পরে 3য় দিন সে আর আসলেন না। সে ফোন করলেন। ফোন করে বললেন, ইটস এ কমপ্লিট কেস অফ ব্ল্যাক ম্যাজিক। আপনার ছেলেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার প্রথম ছেলের, মানে যমজের মধ্যে একজন মরে যাওয়ার 9 দিনের পর। 9 দিন পর তার কবর খোঁড়া হয়, এবং সেই কবর থেকে ওই ছেলের চুল এবং পায়ের 2টো আঙুল কেটে নিয়ে যাওয়া হয়। ও মাই গড। এবং সেখান থেকেই ব্ল্যাক ম্যাজিক করা হয়। অ্যান্ড দ্য থিং ইজ, সবচেয়ে ব্যাপার হচ্ছে, চুলের ব্যাপারটা তো আর এত বছর পরে থাকে না, বাট তো সেই লাশ খুঁড়ে দেখা হয়েছে। তার বাবা একজন ডাক্তার, সে পারমিশন নিয়ে লাশ খুঁড়ে দেখা হয়েছে, ছেলের পায়ে 2টো আঙুল ছিল না। There was 2 fingers missing. তার মানে হুজুর ঠিক কথা বলেছিল। এবং হুজুরটি আরো বলে যে 17 বছর বয়স যতক্ষণ পর্যন্ত না এই ছেলেটির হয়ে যাচ্ছে, এই এফেক্টটা করার চেষ্টা হবে তার উপরে। এটা আমার পক্ষে ডিনাই করা সম্ভব না। আমি জাস্ট 17 বছর বয়স পর্যন্ত এটাকে ঠেকিয়ে রাখতে পারবো, যাতে ভাইটাল কোনো ক্ষতি না হয়। এবং এই কারণেই এই ফ্যামিলির কেউ চায় না যে এই ঘটনাটা এই বাচ্চা ছেলেটার ডরে এসে বলুক। হি ইজ জাস্ট 16 নাও, সামনে তার এক্সাম, এবং তার আর মাত্র 1 বছর বাকি খুব বড় ধরনের বিপদ এড়ানোর জন্য। সো আমরা জানেন, আমরা দোয়া করতে পারি যে কোনো ধরনের আর কোনো দুর্ঘটনা, কোনো মেজর কোনো দুর্ঘটনা তার না ঘটুক এই 1 বছরে। হোপ ফর দ্যাট। বাট তুই চিন্তা কর কত বছর আগে থেকে প্ল্যানিংটা। সেটাই, মানে আমি জাস্ট ব্ল্যাক ম্যাজিকের এই ধরনের ঘটনার শুনি নাই, সেই এত বছর ধরে করছে। এবং তোর যমজ ভাইয়ের অংশ দিয়ে কবর থেকে অংশ তুলে নিয়ে এসে, মানে আমার কাছে কেমন জানি লেগেছে এই অংশটা পড়ার পরে, যখন আমি শুনলাম যে তারই ভাইয়ের। এটা আমি একটা নতুন একটা ঘটনা শুনলাম। আমরা সাধারণত জানি যে যাকে ব্ল্যাক ম্যাজিক করে তার কোনো একটা বডি পার্টস বা তার কোনো কিছু একটা যেটা তার সাথে বিলং করে, এই ধরনের কোনো কিছু। ধরো এখন আমি আজকে কমপ্লিটলি নতুন একটা ঘটনা শুনলাম।
যাই হোক, এই নতুন ঘটনাতেই আজকে আমাদের এই এপিসোডটাতে মনে হয় আমাদের শেষ করে দিতে হবে। এই নতুন ঘটনার সাথেই আজকের মতো শেষ করছি এবং আবারও কথা দিচ্ছি সামনের বৃহস্পতিবার আরো নতুন কিছু মানুষের নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আবারও সুমন আর রেহান হাজির হবে কোন একটা হন্টেড জায়গা থেকে। ডর মানে